জাহাপানা 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 জাহাপানা। আরে কি হলো কি তোমার উজির? এমন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে দৌড়তে এলে কেন? পাগলা কুকুর তাড়া করেছে নাকি? না 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 জাহাপানা, লাল মুখো আসছে, লাল লাল মুখো। কি লাল মুখো? কে লাল মুখো? আগে আগে লাল মুখো সাহেব। হ্যাঁ হ্যাঁ জাহাপানা, এখানকার সব সাহেবদের একেবারে একেবারে বড় কর্তা। তাই নাকি? তা কোথায় সে? আগে আগে তাকে প্রাসাদের কাছে আসতে দেখেই না এক দৌড়ে আপনাকে খবর দিতে এসেছি। এখন এখন কোথায় বলতে পারবো না, তবে তবে লাল মুখোটা এসে পড়লো বলে। গুড মর্নিং নবাব বাহাদুর। সুপ্রভাত সুপ্রভাত। গুড মর্নিং সাহেব। সুপ্রভাত। তা বসতে আজ্ঞা হোক সাহেব। গুড, হ্যাঁ গুড, ভেরি গুড, ভেরি কমফোর্টেবল। তা এবার বলো সাহেব, কি প্রয়োজনে এসেছো? সাহেব সাহেব একটু একটু ঠান্ডা শরবত বলি। ঠান্ডা শরবত, আই মিন কোল্ড ড্রিঙ্কস। ওকে ওকে। বাই দ্য ওয়ে নবাব বাহাদুর, আপনি কি যেন বলিতেছিলেন? আপনি কি জানতে চান যে আমি কি প্রয়োজনে আসিয়াছি? হ্যাঁ মানে জানলে বড় সুবিধা হয়। নো নিড নো নিড, আই মিন তাহার কোনো প্রয়োজন নাই। বিকজ আজ আমি আপনার কাছ হইতে কিছু চাহিতে আসি নাই, আমি আজ আপনাকে কিছু দিতে আসিয়াছি। তুমি আমাকে কিছু দিতে এসেছো? বহুত খুব বহুত খুব বহুত খুব। কি সৌভাগ্য আমার। তা সাহেব কি দিতে এসেছো? ওয়েট ম্যান, ওয়েট ওয়েট, জাস্ট টেক ইট, জাস্ট টেক ইট। ইহা ধরো। ওরে বাবা, এ তো পকেট ঘড়ি। তোমরা ইয়াকে কি বলো আমি জানি না, বাট আমরা ইউরোপিয়ানরা ইহাকে বলি পেরিকল রিপিটার। বেশ কিছুদিন আগে ইউরোপে ইহা আবিষ্কার হইয়াছে। হ্যাঁ সাহেব, এই তোমারই মতন এক সাহেবের মুখ থেকে আমি তার কথা শুনেছি। তা এটা কি আমাকে দিয়ে দিলে? ইয়াস, ইহা আমি আপনার জন্যই আনিয়াছি, বাট ইহার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। তোমরা আই মিন ইন্ডিয়ানরা টাইম মানিয়া কোনো কাজ করিতে পারে না। আজ ঘড়ি পাইয়া গেলে কাল হইতে সব কাজ ঘড়ি ধরিয়া করিবে এবং অন্যদেরও করাইবে, রাইট? সঠিক সাহেব, একদম সঠিক, খুবই সঠিক। হ্যাঁ চট করে এই ঠান্ডা শরবতটা খেয়ে নাও সাহেব। গুড ড্রিঙ্কস। ওকে, সি ইউ এগেইন, বাই বাই। যাও 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 উজির, সাহেবকে গাড়ি অব্দি এগিয়ে দিয়ে এসো। দাও যাও। এসো এসো সাহেব এসো। দেখেছো দেখেছো, আজও সেই এক দেরি। কার কথা বলছেন মহারাজ? আপনার গোপালের কথা? রাজসভায় দেরি করে আসা ওর তো রোজগারের ব্যাপার। না 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 না, রোজগারের ব্যাপার বলে ছেড়ে দিলে তো চলবে না। গোপাল আজ রাজসভায় এলে ওকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেব, যাতে কাল থেকে ও সব কাজ ঘড়ি ধরে করে। তা ঘড়ি ধরে সব কাজ করব কি করে? সাহেবদের মতো আমাদের কারো কাছে ঘড়ি আছে নাকি? হ্যাঁ, এটা কিন্তু গোপাল ঠিকই বলেছে মহারাজ। ওই সাহেবদের কল্যাণে ও আজ কিছুদিন ধরেই ঘড়ি কথাটা খুব শুনে আসছি, কিন্তু সেটা যে কি বস্তু সেটাই তো চোখে দেখা হলো না। হ্যাঁ, আমিও শুনেছি এই কাঁটাওয়ালা ঘড়ির কথা। ও বাবা, এতদিন তো শুনেছি বালি ঘড়ি, এখন শুনছি কাঁটা ঘড়ি, এরপর কি শুনবো হাঁটা ঘড়ি? আই দাঁত বের করে হেসো না তো। এই বিজ্ঞানী, কাঁটা ঘড়ির ব্যাপারে কি জানো বলো তো? মহারাজ, শুনেছি একটা গোলাকার চাকতির উপর চক্রাকারে কাঁটা ঘুরতে থাকে, আর সেই কাঁটাই নাকি বলে দেয় কটা বাজে। মানে একটা, দুটো, তিনটে, চারটে, এরকম আর কি। তা এতটাই যখন শুনেছো, তখন চটপট বানিয়ে ফেলো একটা ঘড়ি, সকলকে দেখিয়ে একেবারে তাক লাগিয়ে ছেড়ে দিই। সেটা তো এখনই সম্ভব নয় মহারাজ। কেন কেন কেন? শুনেছি ওর ভেতরে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কলকব্জা থাকে, আর ওইসব যন্ত্রাংশ আমাদের দেশে পাওয়া যায় না মহারাজ। তাহলে কোথায় পাওয়া যায়? আগে বিলাতে। তাহলে তো কালই বিলে যাওয়ার ব্যবস্থা শুরু করে দাও। মোদ্দা কথা হলো, আমি খুব তাড়াতাড়ি ওই কাঁটা ঘড়ি দেখতে চাই, ব্যাস। তা বিজ্ঞানী কালকেই চললে? হ্যাঁ গোপাল, কালকেই আমার যাত্রা শুরু। জানি না কবে ফিরবো। বিলাত তো আর এখানে নয়, সে তো 7 সমুদ্র 13 নদীর পারে। তবে বিলাতে গেলে কত কিছু শিখে আসতে পারবে তুমি বলো তো? হ্যাঁ, তা অবশ্য ঠিক। একজন বিজ্ঞানী হিসেবে সেটা আমার কাছে মহা লাভ। তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো।
আহা কি অদ্ভুত এই যন্ত্র! কানের কাছে ধরলেই এর পেটের ভেতর থেকে টিকটিক টিকটিক করে শব্দ শোনা যায়, আর চোখের সামনে মেললেই টুকটুক টুকটুক করে সময়কে কেমন এগিয়ে যেতে দেখা যায়। দেখো 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 উজির, দেখো। সত্যি জাহাপানা, কি আশ্চর্য রকমের সুন্দর না? হ্যাঁ জাহাপানা, আমি তো আবার ইংরেজি সংখ্যা পড়তে পারি না, তা ঘড়ি দেখে বলে দেবেন এখন কটা বাজে? এখন বাজে একের পিঠে এক, মানে 11টা। ওরে বাবা, এবার তো আমার দুপুরে খাবার সময় হয়ে গেল। বুঝলে উজির, ঘড়িটা হাতে পাওয়ার পর থেকেই না আমার আবার কেমন ওই ঠিক 12টার সময় ভাত খাওয়ার অভ্যেস হয়ে গেছে। সে তো খুব ভালো কথা হুজুর, বয়স হচ্ছে কি না, এখন তো ঘড়ি ধরে খাওয়ারই বয়স। জাহাপানা, কিছু কি ভাবছেন? ভাবছি তো বটেই, একটা খুব ভয়ঙ্কর রকম দুষ্টুমির কথা ভাবছি। তাই নাকি? হ্যাঁ, বাবা বাবা বাবা, খুব ভালো ভাবনা। তা বলুন জাহাপানা, ভয়ঙ্কর রকমের দুষ্টুমি করে আপনি কার ধর থেকে মুন্ডুটা আলাদা করতে চান? ধর থেকে মুন্ডু আলাদা না করলেও এমন একটা কাণ্ড করব যাতে করে আমার দুই প্রজা কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ চোখে সর্ষে ফুল দেখে। তা এই বান্দাকে আপনার ওই ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা বলা যায় কি? হ্যাঁ, কেন বলা যাবে না, কেন বলা যাবে না। ভাবছি ওদের দুজনকে মুর্শিদাবাদে ডেকে পাঠাবো, আর তারপর কি উজির, ভয়ঙ্কর রকমের দুষ্টুমির কথাটা কেমন হয়েছে বলো? কি বলবো খোদাবন্দ, যাকে বলে দারুণ হয়েছে, খাসা হয়েছে। কৃষ্ণচন্দ্র আর খাম্বাজ রাজ রথে করে আসবে আর খোঁড়াতে খোঁড়াতে নিজের রাজ্যে ফিরে যাবে। রাজ্যে তো ফিরে যাবে, কিন্তু তারপর তো ওই রাজ্যটাকেই খোয়াতে হবে। দারুণ দারুণ হবে, দারুণ। কিন্তু কিন্তু খোদাবন্দ। কি হলো? কিন্তু বলে থেমে গেলে কেন? না, মানে বলছিলাম কি, কৃষ্ণনগর আর খাম্বাজ এই দুটো রাজ্য আপনার হাতের মুঠোয় চলে এলে একটা রাজ্য যদি আমায় দিয়ে দেন জাহাপানা, মানে আমার রাজা হওয়ার স্বাদ যে অনেক দিনের। রাজা হতে চাও? হ্যাঁ জাহাপানা, দিনের পর দিন উজির হয়ে থাকতে কার আর ভালো লাগে বলুন? ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে, তুমি হবে কৃষ্ণনগরীর রাজা। উরে সাবাস, রাজা! আহা কি মজা, রাজা! রাজা! হাসি থামিয়ে দুই রাজ্যে পত্র পাঠানোর ব্যবস্থা করো এক্ষুনি। তাহলে গোপাল বিজ্ঞানী জাহাজে উঠে বিলেত চলে গেল। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হলো মহারাজ। ও যদি সত্যি একটা কাঁটা ঘড়ি তৈরি করে ফেলতে পারে, তাহলে আমাদের এই কৃষ্ণনগরের নাম সারা বাংলায় ছড়িয়ে পড়বে। কত মান হবে আপনার। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবে পত্রবাহক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। তাই নাকি? যাও, তাকে এখানে নিয়ে এসো। হঠাৎ করে এই সাত সকালে নবাবের পত্রবাহক আবার কি খবর নিয়ে এলো রে বাবা? প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। আরে আরে আরে, হাতে পত্র ধরিয়ে দিয়েই যে চলে যাচ্ছ বড়। আগে ওই উজির সাহেবের সেই রকমই নির্দেশ। আমি আসছি মহারাজ। কৃষ্ণচন্দ্র, আগামীকাল দুপুরে আমার এখানে তোমার ভাত খাবার নিমন্ত্রণ। তুমি গোপাল আর মন্ত্রীকে নিয়ে আসবে। খাম্বাজ রাজকেও আসতে বলেছি। খেতে খেতে কাজের কথা হবে। চিঠিটা কেমন যেন কাঠখোট্টা মার্কা। চিঠির আগা নেই, লেজা নেই, শুধু খেতে যাবার কথা। আচ্ছা মহারাজ, আমাকে আর মন্ত্রী মশাইকেও তো যেতে বলেছে, কিন্তু আমাদের যাবার কথা তো চিঠিতে নেই। কি জানি বাবা, গিয়ে আবার খেতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে, তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা মহারাজ? নবাব লিখেছেন খেতে খেতে কাজের কথা হবে, তো সেটাই বুঝতে পারছি না কি এমন কাজ নবাবের। গিয়ে তো দেখি, তবে দুপুরের ভাত খাবার নিমন্ত্রণ রক্ষা করতে হলে তো ভোর ভোরই বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো পড়তে হবেই। বাবা, এ
তো এলাহি আয়োজন। গোপাল গোপাল এখনই খাবারে হাত দিও না, ঘড়িতে ঠিক 12টা বাজলেই খাওয়া শুরু হবে। ঘড়িতে ঠিক 12টা বাজার মানে? ও সে কথাটা তো বলতেই ভুলে গেছি। এই দেখো আমার কাছে এখন খোদ বিলেতি কাঁটা ঘড়ি, আর যবে থেকেই ঘড়ি আমার হাতে এসেছে তবে থেকেই ঘড়ি ধরে ঠিক 12টাতে আমি দুপুরের খাওয়া শুরু করি। হ্যাঁ, 1 মিনিট আগেও নয়, আবার 1 মিনিট পরেও নয়। এই 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 এবার ঠিক 12টা বাজলো ঘড়িতে। নাও 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 নাও, সকলে খাওয়া শুরু করে দাও। ও এবার বুঝতে পেরেছি, খাওয়ানোটা একটা অছিলা, আসলে ফলাও করে বিলেতি কাঁটা ঘড়িটাই দেখানো উদ্দেশ্য। আজ তোমরা আমার এখানে খাচ্ছ, কিন্তু 15 দিন পরে আমি তোমাদের ওখানে ভাত খেতে যাব। হ্যাঁ, প্রথমে যাব কৃষ্ণনগরে, তারপর যাব খাম্বাজ রাজ্যে। কেমন? এ তো আমার সৌভাগ্য জাহাপানা। সৌভাগ্য কি দুর্ভাগ্য তা জানি না, তবে আমি খেতে বসবো ঘড়ি ধরে ঠিক 12টায়। 1 মিনিট আগে বা পরে আমার খাবার দিলে কিন্তু চলবে না। সেটা কি করে সম্ভব হুজুর? আপনার কাছে ঘড়ি আছে কিন্তু আমাদের কাছে তো নেই। ওসব কোনো কথা আমি শুনবো না। ঠিক 12টায় আমার খাবার না এলে আমি কিন্তু তোমাদের কাছ থেকে রাজ্য কেড়ে নেবো, বুঝলে? ছেলে মেয়ের হাত ধরে তখন পথে বসতে হবে আপনাদের। হায় ভগবান, এ কি পরীক্ষায় পড়লাম রে বাবা। ও হ্যাঁ, আরেকটা কথা, ঠিক সকাল 9টায় আমার জল খাওয়ার চাই। কে কৃষ্ণচন্দ্র, তুমি কিছু বলো? চেষ্টা করব জাহাপানা। না দিতে পারলে 1 বস্ত্রে রাজ্য ছেড়ে চলে যাবে। জাহাপানা, এভাবে আমাদের নিমন্ত্রণ করে এনে সামনে ভাতের থালা সাজিয়ে দিয়ে রাজ্যপাট কেড়ে নেবার কথা বলছেন। ঠিক হয়েছে, এবারে ঠেলা সামলাও মহারাজ। নবাব যদি তোমাকে সিংহাসন থেকে হটিয়ে দেন, তাহলে নবাবের হাতে পায়ে ধরে ওই সিংহাসনে আমি বসবো। হ্যাঁ, তা বুদ্ধির ঢেকি গোপালচন্দ্র, তুমি কিছু বলো। মহারাজের হয়ে আমি কথা দিয়ে যাচ্ছি, আমাদের হয়তো কাঁটা ঘড়ি নেই, কিন্তু ঠিক সময়তেই আপনাদের জল খাবার আর দুপুরের খাবার পৌঁছে যাবে। ঠিক তো গোপাল? গোপাল কখনো বাজে কথা বলে না হুজুর, সে যা বলে ভেবেচিন্তেই বলে। বটে, আমার সঙ্গে টক্কর দিতে চাইছো তো? ঠিক আছে, দেখা যাবে। সে তো সময়কালে দেখা যাবেই হুজুর। টক্করে আমরা হারলে আপনি আমাদের রাজ্য কেড়ে নেবেন, কিন্তু জিতলে কি হবে? 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে। নবাবের জয় হোক। নিন মহারাজ, এখন তাহলে প্রাণ ভরে খাওয়া যাক। আহা, কোপ্তা, কালিয়া, পোলাও। বুঝলে রানী, না এবার বুঝি আর শেষ রক্ষা করা গেল না। কি করে যাবে মহারাজ? আমি তো ভেবেছিলাম নবাব বাহাদুরের হাতে পায়ে ধরে সব কিছু মিটিয়ে নেব, কিন্তু গোপালের ওই চ্যাটাং চ্যাটাং কথাই তো সব গন্ডগোল করে দিল। আচ্ছা মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন বলুন তো? গোপাল তো নবাবের সামনেই বলেছে কিছু একটা করবে। দেখুন রানীমা, মুখে করা আর কাজে করে দেখানোর মধ্যে না অনেক তফাৎ আছে। মন্ত্রী কিন্তু ঠিক কথাই বলছে রানী। নবাবের কাছে আছে কাঁটা ঘড়ি, আর আমাদের কাছে কি আছে? না 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 না, বিজ্ঞানীটাকেও 7 তাড়াতাড়ি বিলেতে পাঠিয়ে দিলাম। ওহ, সে থাকলে না হয় কিছু একটা চেষ্টা করতো। জানি না জানি না, জানি না কপালে যে কি আছে। তোমার কপালে দুঃখ আর আমার কপালে রাজসুখ। হ্যাঁ, আমি তাহলে এখন আসি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, একেই বা কি করবেন, তার চাইতে বরং আসুন। আচ্ছা রাজ্যতীষী, একটা দিনকে কিভাবে ভাগ করা হয়? মানে তোমাদের জ্যোতিষ বিজ্ঞান কি বলে? জ্যোতিষ বিজ্ঞান হলো জ্যোতির্বিজ্ঞানের একটা অংশ, আর এই জ্যোতির্বিজ্ঞানে একটা দিনকে 8টা প্রহরে ভাগ করা হয়। মানে 24 ঘন্টায় একটা দিন হলে একটা প্রহরের মেয়াদকাল 3 ঘন্টা। আচ্ছা, প্রহর তো শুরু হয় সকাল 6টায় সূর্যোদয়ের সাথে সাথে, তাই তো? একেবারে ঠিক। শেষ হয় সকাল 9টায়, আর এর পরেই দ্বিতীয় প্রহরের শুরু বেলা 12টায়। মানে দ্বিতীয় প্রহরের ঠিক শেষ লগ্নে সূর্যদেব থাকেন মধ্য গগনে, মানে একেবারে মাথার ওপর।
তাই সেই সময় মাটিতে উল্লম্বভাবে থাকা কোনো মানুষ বা বস্তুর ছায়া মাটিতে পড়ে না। ঠিক বলেছ। এরপর তৃতীয় প্রহরের শুরু। সূর্যদেব পশ্চিম দিকে হেলতে শুরু করেন। বুঝতে পেরেছি। এর পরের অঙ্ক তো জলের মতো সোজা। তৃতীয় প্রহর শেষ হয় 3টের সময়, আর সন্ধে 6টায় সূর্যাস্তের সাথে সাথে চতুর্থ প্রহরের শেষ। তারপর রাতের 12 ঘন্টায় আরো 4টে প্রহর। সত্যি রাজ্যতীষী, কত কি যে আজ তোমার কাছ থেকে জানতে পারলাম। সত্যি কথা বলতে কি গোপাল, এসব যত জানবে ততই অবাক হয়ে যাবে। আজ তাহলে আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। শুনুন, অযথা চিন্তা করে শরীর খারাপ করবেন না। অনেক বেলা হলো, উঠুন না, দুটো মুখে দেবেন চলুন। আর খাওয়া, কাল থেকে আমার খিদে তৃষ্ণা সব ঘুচে গেছে রানী। সে কথা বললে কি চলে মহারাজ? আপনি না এই রাজ্যের রাজা। যান, খেয়ে দিয়ে ভালো করে বিশ্রাম নিন। আমি বলছি, নবাব বাহাদুর এসে ঠিক সময় মতোই জল খাবার আর ভাত পাবেন। বলছো গোপাল? হ্যাঁ রানীমা। আর তারপর ফোঁতা মুখ ভোঁতা করে আমাদের 3 বছরের খাজনা মকুব আর 300 বিঘা ধানি জমি দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাবে। তোমার মুখের কথাই যেন সত্যি হয় গোপাল। হবে রানীমা, হবে। ঈশ্বর আর আপনার আশীর্বাদের হাত আমার মাথায় থাকলে সব সত্যি হবে। সবে সূর্য উঠল, মানে প্রথম প্রহরের শুরু। তার মানে এখন সকাল 6টা। কঞ্চির ছায়া যেখানে শেষ হচ্ছে সেখানে একটা দাগ দিয়ে রাখি। এরপর থেকে এই দাগটায় সূর্যের ছায়া এসে পড়লে বুঝতে হবে সকাল 6টা বাজে। এবার বসে থাকতে হবে সূর্যি মামা কখন মাথার উপর চড়ে। এখন দুপ্রহর, মানে দ্বীপ্রহর। সূর্য মাথার ঠিক উপরে থাকার জন্যে মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়ছে না। বাহ বাহ বাহ, কি মজা! এই মাপটা তাহলে গিয়ে দাঁড়ালো 6টা থেকে 12টার মাপ। আর এই মাপটাকে অর্ধেক করলেই পেয়ে যাব সকাল 9টা। ব্যাস হয়ে গেল, পেয়ে গেলাম সকাল 9টা। মানে এই দাগের উপর সূর্যের আলো এসে পড়লেই বুঝতে হবে সকাল 9টা বেজে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সকাল 9টায় জল খাবার আর দুপুর 12টায় ভাত। আমার দুহাত তুলে নাচতে ইচ্ছে করছে। আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। বুঝলে কৃষ্ণচন্দ্র, তোমার এখানে 9টায় জল খাবার খাবো বলে মাঝরাতেই মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পড়েছি। খুব ভালো করেছেন জাহাপনা। আসলে এ তো আপনারই বাড়ি, তাই না হুজুর? এখনো হয়নি, তবে হতে আর কতক্ষণ? তা গোপালকে দেখছি না কেন? গোপাল কবেই হয়েছে, দেখুন গে, সে হয়তো এখনো কাঁথা মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এই যে আপনি আজ আসছেন, তা সে বিষয়ে কোনো চিন্তা বা দায়িত্ব আছে নাকি ওর? এদিকে কাল রাত থেকে খেটে মরতে হচ্ছে আমাকে। মন্ত্রী দেখছি নবাবকে খুব তৈলমর্দন করে যাচ্ছে। ও হয়তো ভেবেছে আমার হাত থেকে রাজত্ব কেড়ে নিয়ে নবাব তা ওকে দিয়ে দেবেন। সত্যি মানুষ যে কত স্বার্থান্বেষী হতে পারে। শোনো পাচক ঠাকুর, রাজবাড়ির পাশের মাঠ থেকে আমি যখন কুকুর ডাকবো তখন সকালের জলখাবার নিয়ে খাবার ঘরের পেছনের দরজায় গিয়ে দাঁড়াবে। আর পেটা ঘড়িতে যখন ঢং ঢং করে 9টা বাজাবো ঠিক তক্ষুনি খাবার নিয়ে ঘরে ঢুকে পড়বে। এক মুহূর্ত যেন এদিক ওদিক না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল দাদা। দুপুর 12টার ভাত দেবার সময়ও একই ব্যাপার। আগে কুকুরের ডাক, তারপরে পরেই পেটা ঘড়িতে ঢং ঢং করে 12টার ঘন্টা। মান থাকবে তো গোপাল? মান, রাজ্য সবই থাকবে রানীমা। আপনি শুধু দেখে যান আপনার গোপাল কি করে। আমি কিন্তু ঘড়ি ধরে ঠিক 9টাতেই
9টা আসতে আর ঠিক 2 মিনিট বাকি। আপনার জল খাবার এসে গেছে খোদাবন্ধু। আপনার ঘড়ি কি বলে 9টা তো? क्या ताज्जुब की बात, ঘড়ি ধরে 9টায় একটুকু এদিক ওদিক নয়, এটা কি করে সম্ভব হলো? কৃষ্ণচন্দ্র, তোমার কাছে কি কাঁটা ঘড়ি আছে? আমাদের কাছে কোনো কাটা ঘড়ি নেই জাহাপনা, তবে ডাটা ঘড়ি আছে, আর তাই দিয়ে এই সময় মেপে আপনার জল খাবার আনা হয়েছে। আমি নিজের চোখে দেখবো সেই ডাঁটা ঘড়ি। সে না হয় দেখবেন, আগে খেয়ে নিন। ও খাওয়া পরে হলে হবে, আমি এখনই দেখতে চাই সেই চমৎকার জিনিস। আসুন তাহলে। এই দেখুন ডাঁটা ঘড়ি, মাটিতে একটা ডাঁটার মতো সোজা দেখতে কঞ্চি পোতা রয়েছে। সূর্যের আলোয় মাটিতে কঞ্চির ছায়া পড়ছে, আর তাই দেখেই আমি বুঝতে পারছি কখন কটা বাজছে। আচ্ছা বলুন তো জাহাপনা, সূর্য কখন ঠিক মাথার উপর থাকে? 12টায়। আর তখন মাটিতে কঞ্চির কোনো ছায়া পড়বে না দেখে আমি বুঝে যাব যে আপনার ভাত খাবার সময় হয়েছে। এই জাহাপনা ঠিক বললাম তো? চমৎকার চমৎকার, অতীব চমৎকার। কৃষ্ণচন্দ্র, এই তোমার 3 বছরের খাজনা মুকুব আর 300 বিঘা ধান জমি পাবে তুমি। আর গোপালের এই বুদ্ধির জন্য ওকে আমি পুরস্কার দেবো। বলো গোপাল, কি চাও তুমি? যা চলো, গোপাল এবারেও কায়দা দিয়ে ময়দা মেখে দিল। আমাকে যদি কিছু দিতেই চান তাহলে বলি, খাম্বাজ রাজ যদি ঘড়ির সময় ধরে আপনাকে জল খাবার আর ভাত দিতে না পারেন, তাহলে আর দুর্বুদ্ধি খাটিয়ে ওর রাজ্যটা কেড়ে নেবেন না জাহাপানা। গোপাল, তুমি এত মহৎ, ঠিক আছে তাই হবে, তবে কিছু তো একটা নিতেই হবে। এই নাও আমার মতি। তা সভাসদগণ, ও পুজো তো এসে গেল। হ্যাঁ মহারাজ, চারিদিক এখন শুধু শিউলি ফুলের গন্ধে ম ম করছে। মহারাজ, আমি একটা কবিতা লিখেছি। তাহলে আর দেরি করছো কেন? শোনাও শোনাও। আর মাত্র কয়েকটা দিন চলে এসেছে পূজা, স্বর্গ থেকে মর্তধামে আসবেন দশভুজা। নতুন জামা জুতো পরে হাবো দাবো ঘুরবো, কাজকর্ম শিখে তুলে ডানা ছাড়াই উড়বো। দারুণ দারুণ, মনের কথা বলেছো তুমি সভাকবি। তোমার কবিতা আমার প্রাণ ছুঁয়ে নিয়েছে। মহারাজ, পুজোর সময় আমরা তো সবাই পুজোর ভাতা পেয়েছি, কিন্তু আমাদের রাজ্যের অনেক গরিব প্রজা রয়েছে যারা পুজোতে কিছুই কিনতে পারেনি। তাই আমি বলছিলাম কি, এবারে যদি সকল গরিব প্রজাদের কিছু অর্থ দেওয়া হতো তাহলে খুব ভালো হতো। বাহ 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 মন্ত্রী, বাহ বাহ, তোমার এই প্রস্তাব আমার মন একেবারে জয় করে নিল। বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। থামো গোপাল, মন্ত্রী যে এইরকম নিজের স্বভাব পরিবর্তন করতে পেরেছে সেটা দেখে আমার খুবই ভালো লাগছে। মহারাজ, আমার কিন্তু একটা খটকা লাগছে, রাতারাতি এরকম স্বভাবের পরিবর্তন কি করে সম্ভব? বেশি কথা বলো না গোপাল, তোমার মতো সারাদিন খাই তাই ঘুড়ি বাজাই স্বভাব আমার নয়। আমি যথেষ্ট প্রজাদরদি মন্ত্রী। সে আপনার ভুঁড়ি না থাকলে বাজাবেন কি করে? কষ্ট করে বানাতে হয়েছে। টং টং টং। দেখো, তোমরা নিজেদের মধ্যে সব ঝগড়াঝাটি বন্ধ করো, আর আমাদের মতে মন্ত্রী যেটা বলেছে সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করো। বলুন মহারাজ, আমি কি করতে পারি? হ্যাঁ মহারাজ, বলুন বলুন, কি করব বলুন। মহারাজ, আমি এই পুণ্য কাজ নিজে হাতে করতে চাই। জীবনে অনেক ভুল করেছি, আজ সেই ভুলের মাসুল দিতে চাই। আপনি আমাকে দায়িত্ব দিন আর নগদ অর্থ দিন, আমি প্রজাদের মধ্যে বিলিয়ে স্বাক্ষর করিয়ে তার প্রমাণপত্র জমা দেবো। বাহ বাহ বাহ, সব দায়িত্ব যখন তুমি নিজে কাঁধে তুলে নিতে চাও তাহলে তো আর কোনো চিন্তাই নেই। আমি পুরো দায়িত্ব তোমার কাঁধে দিয়েই নিশ্চিন্ত থাকতে চাই। মহারাজ, বুঝে শুনে পা ফেলুন। একটা কথা মনে রাখবেন, ন্যাড়া একবারই বেলতলায় যায়। এর আগে আপনি অনেকবার ন্যাড়া মাথা নিয়ে বেলতলা গিয়ে টাক ফাটিয়েছেন, মানে মন্ত্রী মশাইকে বিশ্বাস করে ঠকেছেন। আর কি আপনি টাক ফাটাবেন বলুন? দেখো গোপাল, তুমি আমাকে বেল গাছ বলছো, তা আমি মেনে নিচ্ছি। দুর্গা পুজোটা বেলতলাতেই শুরু হয়, খুব পবিত্র গাছ, কিন্তু তা বলে মহারাজ ন্যাড়া? দেখুন মহারাজ, আপনার সামনে বসে আপনাকে অপমান করছে।
গোপাল, এটা কিন্তু তুমি অত্যধিক বাড়াবাড়ি করছো। মন্ত্রী যখন বলছে শুধরে গেছে, তখন তাকে একটা সুযোগ তো দেওয়া উচিত। আর তারপরও ক্ষমার থেকে বড় ধর্ম আর কিছুই কিন্তু নেই। সে মহারাজ আপনি যা ভালো বোঝেন করুন, কিন্তু আমার একটু খটকা লাগলো তাই বললাম। হ্যাঁ, তুমি নিজের মতো থাকো আর মন্ত্রীকে মন্ত্রীর কাজ করতে দাও। আর মন্ত্রী শোনো, তুমি তোমার জনসেবার কাজ শুরু করে দাও। আমি পুজোর আগে সকল প্রজার হাসি মুখ দেখতে চাই। এই রাজসভা শেষ হলে আমার সাথে কোষাগারে আসবে, তোমাকে অর্থ আমি বুঝিয়ে দেব। যথাজ্ঞা মহারাজ। এই অর্থ দিয়ে কি যে অনর্থ করবে কে জানে। যাকে মন্ত্রী মশাই তো আর আমার আপন কেউ না, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় ততই আনন্দ। আমি আর কোনো ব্যাপারে নাকি গলাবো না। আচ্ছা গোপাল, তুমি এত রাগ করছো কেন? সবাইকেই তো কিছু না কিছু দায়িত্ব দিতে হবে নাকি? তুমি এক কাজ করো, তুমি পটোকে বলো আজ থেকেই রাজবাড়ির মাঠে যেন ঠাকুরের প্রতিমা বানানোর কাজ শুরু করে দেয়। আর যতদিন না কাজ শেষ হবে তুমি দাঁড়িয়ে থেকে দেখবে। আচ্ছা মহারাজ। বেটাদের সেই কখন আসতে বলেছি, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে শিকড় গজিয়ে গেল, কিন্তু বেটাদের এখনো কোনো পাত্তাই নেই। তোদের এত আসতে দেরি হলো কেন? হ্যাঁ, আর বলবেন না। ওসব বাজে কথা বাদ দে, এখন আমার কাজের কথা শোন। বলুন বলুন। সামনে তো দুর্গাপুজো। হ্যাঁ, সেই জন্য আমাদের কিছু টাকা পয়সা দেবেন নাকি? ওই নতুন জামা, জুতো, কাপড় এসব কিনবো। সব পাবি, কিন্তু তার আগে রাজ্যের রাজ্যবাসীদের টাকা বিলিয়ে দিতে হবে, মহারাজের আদেশ। আপনি ওই রাজ্যবাসীদের অর্থ বিলিয়ে দেবেন? চুপ, যেটা বলছি শোন, আর কাজটা মন দিয়ে কর। আমি টাকা দিচ্ছি না, মহারাজ দিয়েছেন। আমার দায়িত্ব বিলিয়ে দেওয়ার, আর সেই সুযোগে কিছু বুঝতেই পারছিস। হ্যাঁ, তা আমাদের কি করতে হবে সেটা খোলসা করে বলুন। শোন, তোরা সকল গরিব দুঃখী প্রজাবাসীদের জন্য দুটো তালিকা বানা। দুটো তালিকা কেন? হ্যাঁ, দুটোই তালিকা হবে, কারণ একটা তালিকাতে শুধু তাদের নাম থাকবে যারা একেবারেই গরিব, কিছুই নেই। আর একটা তালিকাতে তাদের নাম থাকবে যাদের অন্তত জমি, বাড়ি, ধানের গোলা, পুকুর, গরু, বলদ কিছু না কিছু আছে, কিন্তু গরিব। এটা দিয়ে কি হবে মন্ত্রীমশাই? কি হবে সেটা তুই পরে জানতে পারবি। এখন তোদের দুজনকে যেটা করতে বললাম সেটা কর। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি তাহলে যাদের কিছু আছে বেছে বেছে তাদের নামের তালিকা বানাচ্ছি। আর আমি যাদের কিছুই নেই তাদের নামের একটা তালিকা বানাই। হ্যাঁ, এই তো কি সুন্দর বুঝে গেছিস আমার গলুমলু বটা ঘটা। আরেকটা প্রশ্ন আছে মন্ত্রী মশাই। আবার কি প্রশ্ন? বলছিলাম কি, এই তালিকার মধ্যে আমাদের দুজনের নামও কি ঢুকিয়ে দেব নাকি? মানে আমরাও তো গরিব প্রজা। না 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 না, একদম না। তোদের আমি আলাদাভাবে বকশিস দিয়ে পুষিয়ে দেব, তোরা চিন্তা করিস না। এখন যা, তোরা কাজে লেগে পড়। যা 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 যা। ও কুমোর ভাইয়া, বাড়ি আছো? ওই গো, দেখা দাও। কে কে? ও গোপাল দাদা, বলো বলো। তা পুজো তো চলে এলো, প্রত্যেকবারের মতো এবারেও তো তোমাকে রাজবাড়ির মা দুর্গার প্রতিমা বানাতে হবে, মনে আছে তো? হ্যাঁ, তা মনে আছে বই কি। তাহলে আর দেরি কেন? কালকে সকাল থেকে রাজবাড়ির মায়ের মূর্তি বানানো শুরু করে দাও। আমি থাকবো, তোমার যা যা প্রয়োজন পড়বে আমাকে বলো, আমি সাহায্য করব। আচ্ছা গোপাল দাদা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। হ্যাঁ এসো, আমি ঠিক কালকে সকাল সকাল সময় মতো রাজবাড়িতে পৌঁছে যাব। বাপ রে বাপ, কি গরম! শরৎকাল না গ্রীষ্মকাল বোঝা মুশকিল, চা দিয়ে একেবারে ফেটে যাচ্ছে। কি গোপাল দাদা, রাজবাড়ির পুজোর কি খবর গো? আর তোমার ওই বাড়ির পুজোর কেনাকাটা করা হলো? হ্যাঁ তা হয়েছে, রাজবাড়ির পুজো তো হবে, এবারও জাঁক জমক করেই হবে। তা তোমার পুজোর কেনাকাটা কত দূর?
আর আমার কেনাকাটা। দেখো না, পুজো চলে এলো, কিন্তু দোকানে তেমন ওই বেচা কেনাও নেই। এদিকে ওই কদিন আগে ধার দেনা করে ছোট মেয়েটার বিয়ে দিয়েছিলাম। পাওনাদাররা তো ওই রোজ এসে তাগাদা দিয়ে যায়। আমি যা কষ্টে আছি গোপাল দাদা, তোমায় কি বলবো। মনে হচ্ছে একমাত্র ওই পুকুরটাও বেচে দিতে হবে। আর তোমার কোনো চিন্তা নেই, মহারাজ পুজোতে সব গরিব প্রজাদের জন্য অর্থ দেওয়ার বন্দোবস্ত করেছেন। আমাদের মন্ত্রীমশাই সবাইকে দায়িত্ব নিয়ে অর্থ দান করবেন, তোমার ধারও শোধ হয়ে যাবে আর পুকুরও বেচতে হবে না। তাহলে তো খুবই ভালো হয় গোপাল দাদা, খুবই ভালো হয়। জয় মহারাজের জয়। কিরে ন্যাপলা গুলটে, বিশ্বকর্মা পুজো চলে গিয়ে দুর্গা পুজো চলে এলো, এখনো ঘুরে ওড়াচ্ছিস? কি আর করবো বলো গোপাল দাদু, আমাদের কুঞ্চিত বঞ্চিত জীবনে আনন্দ মানে তো এইটুকুই, ঘুড়ি ওড়ানো। না হয়েছে পুজোর জামা কাপড়, না অন্য কিছু। এবারে বাবার জমিতে চাষ আবাদও তেমন ভালো হয়নি গো দাদু। বুঝতে পারছি, কিন্তু তোদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না রে। মহারাজ সব গরিব প্রজাদের অর্থ দিচ্ছেন, তোদের বাবাও পাবে। তারপরে সেই দিয়ে পুজোতে নতুন জামা কাপড় পরবি, হই হুল্লোড় করবি, রাজবাড়ির পুজোতে ভোগের প্রসাদ খাবি। কি মজা, কি মজা। এতক্ষণে তো বেটাদের তালিকা নিয়ে চলে আসার কথা, কিন্তু এখনো তো এলো না। এই তো জোড়ামানিক চলে এসেছে। আমরা কখনো কথার খেলাপ করি না। আমাদেরকে কোনো কাজ দিলে আমরা আমাদের শরীর ফেলে দেব, কিন্তু কথা ফেলবো না। তা কি কি তালিকা বানিয়ে এনেছিস দেখা। এই দেখুন, আমার হাতে তাদের নামের তালিকা যাদের জমি জামা পুকুর গরু কিছু আছে। এই যেমন ধরুন, প্রথমেই পুটির বাবা, খুব গরিব, ধার দেনা করে এবারে বীজ ধান বপন করেছিল, কিন্তু চাষ আবাদ তেমন হয়নি। তাই মহাজনের ধার শোধ করার জন্য জমি বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে দেখছি তো ভোলা ময়রার নাম। হ্যাঁ, ভোলার দোকান তেমন চলছে না। তাছাড়া কদিন আগে ছোট মেয়ের বিয়ে দিয়েছে ধার করে, ধার শোধ হয়নি, কিন্তু একটা পুকুর আছে। চমৎকার, তার মানে তোর তালিকায় সব এরকমই নামের হিসেব। একদম পুরো গবেষণা করে তালিকা বানিয়েছি। বাড়ি বাড়ি ঘুরেছি, লোকজনকে জিজ্ঞাসা করেছি। আর ঘটা, তোর তালিকা দেখি। আমার তালিকায় শুধু ওই হতদরিদ্র লোকেদের নাম। তিন কুলে কেউ নেই, টাকা কড়িও নেই, দিন আনে আর দিন খায়। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি, এদের নিয়ে আমার বেশি মাথা ব্যথা নেই। আচ্ছা, এক কাজ কর, কালকে সকালে আমার বাড়ি থেকে কিছুটা দূরে যে বটগাছ আছে সেখানে এই তালিকা অনুযায়ী সব গরিব প্রজাদের আসতে বল। আর যাদের জমি জমা সম্পত্তি কিছু আছে তাদেরকে ওই সম্পত্তি দলিলপত্র নিয়ে আসতে বলবি, আর যাদের কিছুই নেই তাদের খালি হাতে। ঠিক আছে? আচ্ছা মন্ত্রী মশাই। আর হ্যাঁ, সকালে আমি ঘোষককে দিয়ে ঘোষণা করাবো, ঘোষণা শুনেই যেন সবাই চলে আসে। যে আসবে না সে কিছুই পাবে না। আচ্ছা আচ্ছা মন্ত্রী মশাই। যাই, আমিও কাজ গুছোতে শুরু করি। মহারাজের দেওয়া অর্থগুলো তালিকা অনুযায়ী সাজিয়ে ফেলি। এই 57, 58, 59, 60। এই তখন থেকে মোহরের হিসেব করছো? মহারাজ এত টাকা পয়সা তো দিলেন, কিন্তু আমার শাড়ি গয়না কখন হবে? হবে গিন্নি, হবে, সব হবে। তোমাকে রত্ন দিয়ে ভরিয়ে দেব, তুমি যত্ন করে পড়বে। এই মৌকায় ফোকটসে যা কামিয়ে নিলাম না, এখন আগামী 10 বছর পুজোতে তোমাকে শাড়ি গয়না কিনে দেওয়ার জন্যে কোনো চিন্তাই করতে হবে না। বেশ বেশ, তোমার এই সুবুদ্ধি, মানে কুট বুদ্ধি মাথায় এসেছে, এটা দেখেও ভালো লাগছে।
শোনো শোনো শোনো, রাজ্যের সকল গরিব প্রজাদের এক্ষুনি বটতলায় আসার জন্যে অনুরোধ করা হচ্ছে। মন্ত্রী মশাই প্রত্যেক গরিব প্রজাদের অর্থ দান করবেন। শোনো শোনো শোনো। প্রথমেই ডেকে নেওয়া হচ্ছে ভোলা ময়রাকে। ভোলা, তুমি মন্ত্রী মশাইয়ের সামনে চলে এসো। তা ভোলা, শুনলাম তোমার অনেক কষ্ট দুঃখ ধার দেনা, তাই আমি তোমাকে অর্থ দান করব। আমি তো শুনলাম মহারাজ দান করছেন। মহারাজকে তো আমি রাজি করালাম, সব দায়িত্বই আমার। তুমি শুধু তোমার ওই পুকুরের দলিলটা দাও, এখানে টিপ স্বাক্ষর করো আর মোহরের থলে নিয়ে যাও। একটা কথা মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কি আর করা যাবে, একটা ধার তো মিটবে। জয় মন্ত্রী মশাইয়ের জয়। এরপরে আসবে পুটির বাবা। তোমার 3 বিঘা জমির দলিলটা দাও। হ্যাঁ, এখানে স্বাক্ষর করো। আর এই নাও তোমার উপহার স্বরূপ অর্থ। খুব উপকার হলো মন্ত্রীমশাই, এবার আমার মহাজনের কাছে ধারটা মিটবে। এরপর ডেকে নেওয়া হচ্ছে রামুকে। কি রামু, তুমি তো ভিক্ষা করে দিন কাটাও। হ্যাঁ মন্ত্রী মশাই, তোমাদের জন্যে আমার মন বড্ড কাঁদে গো। এই নাও তোমার পুজোর জন্যে অর্থ, এই দিয়ে জামা কাপড় কিনো, পুজোতে আনন্দ করো। ধন্যবাদ মন্ত্রী মশাই। তা কতদিনে তোমার ঠাকুর বানানো হয়ে যাবে? হ্যাঁ, এই তো গোপাল দাদা, চোখ আঁকা হয়ে গেছে, আর টুকটাক একটু সাজানোর কাজ বাকি। মহালয়ার আগেই ঠাকুর বানানো হয়ে যাবে। বাহ, তাহলে তো ভালো কথা। ঠিক আছে, মন দিয়ে কাজ করো। বেশ বেলা হলো, যাই আমি একটু খেয়ে আসি। হ্যাঁ গোপাল দাদা, যাও, আমিও একটু পরে খেতে যাব। কি রে পুটি, পুজোর জামা কাপড় হলো? আর কিভাবে হবে বলো দাদু, মন্ত্রী মশাই তো টাকা দিল, কিন্তু বাবার কাছ থেকে চাষের জমিটা নিয়ে নিল। বাবা ওই টাকা দিয়ে মহাজনের ধার মেটালো। ও, এই ব্যাপার। আমি জানতাম মন্ত্রী মশাই কিছু না কিছু দুষ্কর্ম করবেনই, অর্থ নিয়ে অনর্থ করে ছাড়ছেন না। খেতে যাওয়ার আগে আমাকে একবার ভোলার সাথেও কথা বলতে হবে। কি গো ভোলা, কি খবর? টাকা পয়সা পেয়েছো তো? হ্যাঁ, তা পেয়েছি। সেই টাকা দিয়ে ধারটা মেটালাম, কিন্তু তার সাথে আমার পুকুরটাও গেল। হ্যাঁ, সে কি গো ভোলা? হ্যাঁ গোপাল দাদা, মন্ত্রীমশাই তো বললেন কিছু পেতে হলে কিছু দিতে হয়। এমনিতেও ওই পানা পুকুর বেচতে গেলে অনেক ঘুরতে হতো। যাই হোক, ধারটা তো মিটলো, পুজোর জামা কাপড় নাই বা জুটলো। এ কি কথা? মহারাজ তো সব প্রজাদের হাসি মুখ দেখার জন্যে কোষাগার ফাঁকা করে অর্থ বিলিয়ে দিলেন, আর তোমরা পুজোর সময় ছল ছল চোখে ঠাকুর দেখবে? না, আমাকে এক্ষুনি খবরটা মহারাজকে জানাতে হবে। খাওয়া দাওয়া পরে হবে। এ কি গোপাল, তুমি এখন পটোর ঠাকুর বানানো শেষ? হ্যাঁ মহারাজ, সে কাজ মোটামুটি শেষ। মহালয়ের মধ্যে সব সাজানোও হয়ে যাবে। আমি আপনাকে অন্য ব্যাপারে কথা বলতে আসলাম। আচ্ছা, তো
কি ব্যাপার বলো? বলছিলাম কি মহারাজ, মন্ত্রীমশাই তো সবাইকে টাকা পয়সা অর্থ বিলিয়ে দিয়েছেন, কিন্তু সেই টাকা দিয়ে সবাই জামা কাপড় কিনেছে কিনা, সবাই হাসি খুশি আছে কিনা, সেটা তো জানা দরকার মহারাজ। হ্যাঁ, তা তো একদম ঠিক কথা। তাই মহারাজ আপনি এক কাজ করুন, মহালয়ের দিন রাজ্যের সকল গরিব প্রজাদের বলুন রাজবাড়ির প্রাঙ্গণে যেখানে ঠাকুর বানানো হয়েছে সেখানে যেন এসে হাজির হয়। এটা খুব ভালো প্রস্তাব দিয়েছো। আমি কালকেই ঘোষককে দিয়ে বলা করাবো। এবার মন্ত্রী মশাই বুঝবে ঠেলা। মহারাজ, খামোকা আবার সবাইকে ডাকার কি দরকার? আমি তো সবাইকেই অর্থ দিয়েছি। ওরা পোশাক কিনলো কি না কিনলো আমাদের জেনে কি লাভ? না না না, আমি চাই সকল প্রজা হাসি মুখে পুজো দেখুক। তাই তারা অর্থ পেয়ে সত্যি কতটা খুশি আছে সেটা তো জানা দরকার। এই মরেছে, যদি আমার এই বাগিয়ে নেওয়ার ব্যাপারটা ফাঁস হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। না না, কিছু ভুজুং ভাজুং দিয়ে মহারাজকে গলাতে হবে। ওই তো মহারাজ, সবাই এসে গেছে। এই তো পুঁটির বাবা, এই যে পুজোয় নতুন জামা পরনি কেন? কি করে পরবো হুজুর? যে কটা টাকা পয়সা পেলাম সব দিয়ে মহাজনের ধার মেটালাম, আর সাথে আমার জমিটাও চলে গেল। আমার পুকুরটাও তো নেই মহারাজ, কিভাবে কিনবো? মহারাজ, মহারাজ, মন্ত্রীমশাই আমাদের টাকা দিয়েছেন, কিন্তু তার বদলে আমাদের সম্পত্তি কেড়ে নিয়েছেন। এ কি মন্ত্রী, এরা সবাই তোমার নামে কি সব বলছে? মহারাজ, এরা মিথ্যে কথা বলছে। আমি সবাইকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছি, সবাই যথেষ্ট টাকা পেয়েছে কিনা। এই দেখুন মহারাজ, সবাইকে নিঃস্বার্থে দান করেছি। মহারাজ, গ্রামের অনেক প্রজারাই নিরক্ষর, ওরা দেখুন কেউ নিজের নামই স্বাক্ষর করতে পারে না, তাই কাগজে কি লেখা আছে না বোঝাই স্বাভাবিক। এই মরেছে, গোপালের তো দেখছি সব কিছুতেই যুক্তি তৈরি করা আছে। এ কি মুখ ফসকে আমি কি বলে ফেললাম? হ্যাঁ, ছি 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 মন্ত্রী, আমি এই জন্য তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিলাম। ভুল হয়ে গেছে মহারাজ, ক্ষমা করুন। মহারাজ, আমি ভিখারি বলে আমার কাছে কিছু নেই, তাই আমাকে মন্ত্রীমশাই কম অর্থ দিয়েছে। হ্যাঁ, এটা আমি ভোলার কাছ থেকে জানতে পেরেছি। আমি পেয়েছি 10 মোহর, আর ভোলা পুকুর দিয়েছে বলে 50 মোহর। হ্যাঁ সেনাপতি, তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়িতে যা যা টাকা পয়সা আছে সব কেড়ে নাও, আর মন্ত্রীর সব রাজকীয় পোশাকও কেড়ে নাও, আর সব অর্থ আমাদের প্রজাদের বিলিয়ে দাও। জয় 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 মহারাজের জয়। মহারাজ, এটা করবেন না, এটা করবেন না, আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। দাঁড়ান মন্ত্রীমশাই, দাঁড়ান বলছি, দাঁড়ান। সত্যি গোপাল, আজ তুমি আমার চোখ খুলে দিলে, নইলে সব অর্থ দিয়ে মন্ত্রী অনর্থ করে ফেলতো। এই সবাই বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। আমার জয়ধ্বনি না দিয়ে মা দুর্গার জয়ধ্বনি দিন। জয় মা দুর্গা। ওরে বাবা রে, এ কি জাহাপানা, আপনার মুখে যেন আজ একটা চিন্তার রেখা দেখছি। না না না, ব্যাপারটা তো খুব একটা ভালো ঠেকছে না। হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো। চিন্তা একটা হচ্ছে বটে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো দেখি, আশেপাশের রাজ্যগুলোর এখন কেমন কি অবস্থা? শুরু করো, কৃষ্ণনগর দিয়ে শুরু করো। যতদূর জানি কৃষ্ণনগরে তো সবই বেশ বহাল তবিয়াতে চলছে। এই জন্যই তো চিন্তাটা তখন থেকেই আরো কুটকুট কুটকুট করছে। এতে আবার চিন্তার কি হলো? চিন্তা হবে না, এবারেও সেরা রাজ্যের পুরস্কার সেই কৃষ্ণচন্দ্রের ঝুলি দিয়ে যাবে। সে তো আপনার হাতে জাহাপানা। না 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 না, এবার এমন প্যাঁচ কষবো যে সেরা কেন একেবারে গোহারান হেরে মুখ লুকোনোর জায়গা পাবে না কৃষ্ণচন্দ্র। আপনি যখন বলছেন তখন তাই হবে। শোনো তাহলে কি বলছি সেটা মন দিয়ে শোনো। এ কি মহারাজ, গালে হাত দিয়ে আপনি যে সাত সকালেই কাত হয়ে গেছেন।
তো কাত হব না তো কি খাড়া হয়ে ঠায় বসে থাকবো? না না, থাকলেও আর কতক্ষণ থাকবেন? বসে বসেই তো আপনার হাড়ে ঘুম ধরে গেল। তার মানে কি আবল তাবল বকছো বলো তো? না মানে বলছিলাম কি, আপনার কত চিন্তা, ছোটখাটো চিন্তা, বড়সড় চিন্তা, মহারাজের চিন্তা, মহা চিন্তা। অত চিন্তা নিয়ে কি আর বসে থাকা যায়? বটে, এদিকে আমার সর্বনাশ আর তোমার কি না পৌষ মাস। এই মরেছে, মনে হচ্ছে সকাল সকাল মহারাজকে ঘেঁটে দিয়েছি। মন্ত্রীমশাই তো শুধু চিন্তা দিয়েই খালাস। তবে কি মহারাজ, আপনার যত চিন্তা তা সব ওই প্রজাদের নিয়েই? নিশ্চয়ই, মহারাজ তো প্রজাদের পিতার সমান। পিতা সর্বদা পুত্রের কথা ভাববে, এটাই তো স্বাভাবিক। আমাকে বলুন মহারাজ, দেখবেন ওই সব চিন্তা টিন্তা সব কেমন পো পা পালায়। সে না হয় পালাবে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো দেখি। মাত্র একটা কথা? আমি তো কথা বলার জন্য ছটফট করছি। সেরা রাজ্যের পুরস্কারটা আসবো আসবো করছে, এখন যদি নবাব হঠাৎ করে কিছু করে ফেলে তখন কি হবে? লোটাও যাবে আর কম্বলও যাবে, মানে দুহাতে শুধু ডুগডুগি বাজবে মহারাজ। ওমা, সে কি বিজ্ঞানের কেরামতি ছেড়ে ডুগডুগি? না না, নবাবে কি এমন ভীমরতি হবে মহারাজ? এখনো হয়নি, তবে হতে কতক্ষণ? তাই তো ওই কথাটাই তখন থেকে ভাবছি। মহারাজ, আপনার ভাবনা চিন্তা কম করার জন্য নবাব খবর পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে। এই নিন নবাবের ফরমান। হ্যাঁ, বলতে না বলতেই ফরমান হাজির। কই দাও দাও দেখি দেখি। কি এমন লেখা আছে ওতে মহারাজ? আপনি তো ওটা পড়ার আগেই কেঁপে কেঁপে অস্থির হয়ে গেলেন। কাঁপছি কি আর সাধে? এই তো যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই। সেরা রাজ্যের পুরস্কার পাওয়ার জন্য শুধুমাত্র রাজ্যকে সাফসুত্র করলেই চলবে না, সঙ্গে রাজ্যবাসীর জীবনযাত্রার মানও বাড়াতে হবে। এ আবার কেমন প্যাচ মহারাজ? রাজ্যের কে কোথায় আছে সব খুঁজে দেখতে হবে। ফরমান শুনে তো তাই মনে হচ্ছে, নবাব চাইলে তাই করতে হবে। না, এই তালে এবার আচ্ছা করে তেলপাট করে মহারাজকে বাড়ি আনতে হবে। কি হলো মন্ত্রী, এবার বিড়বিড় করছো কেন? বিড়বিড় কেন করব মহারাজ? আমি তো জোর জোর করেই বলছি। কি বলছো শুনি? নবাব কি করবে সেই ভয়ে কুঁকড়ে না থেকে ভয়কে জয় করুন মহারাজ। আর নবাব যেমন আপনাকে বিপদে ফেলার তোড়জোড় করেছেন, তেমনি আপনিও না হয় নবাবকে পাল্টা বিপদে ফেলার কথা ভাবুন। নবাবকে বিপদে কে ফেলবে মন্ত্রীমশাই? আপনি? তাহলে তার ফল যে কি হবে সে আমি ভালো করেই জানি। না না, শেষে কি করতে কি হয়ে যাবে, তার থেকে বরং আমরা নিজের চরকায় নিজেরাই তেল দিই, নিজেরাই রাজ্যের এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তবে একটু মহারাজকে তেল তামাক করার কথা ভাবছি, অমনি টেকোটা দিল সব কেঁচিয়ে। দাঁড়া, একবার মৌকা পাই, তারপর আমিও দেখাচ্ছি। আবার আবার বিড়বিড় করছো মন্ত্রী? না 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 না, আমি তো বললাম আমি রাজি, একেবারে এক পায়ে রাজি। বেশ, তাহলে কাল সকালেই আমি মন্ত্রী আর গোপালকে নিয়ে নগর পরিক্রমায় যাব। ওহ, সেই কখন থেকে আনচান আনচান করে যাচ্ছি, তবু গোপালের টিকির দেখা নেই। গোপালের জন্য অপেক্ষা করে কেন মিছিমিছি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন মহারাজ? হ্যাঁ, তার মানে? মানে আর কি, বলছিলাম আপনি এখানে নগর ভ্রমণে যাবেন বলে ছটফট করছেন, আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি, মূর্তিমান আমাকে দাঁড় করিয়ে রেখে ফুর্তি করছে? ভাবুন তাহলে, এদিকে রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে আমার ঘুম ছুটে যাচ্ছে, আর ওদিকে গোপালের ফুর্তি হচ্ছে। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। সুপ্রভাত মহারাজ। বলি হচ্ছেটা কি? আমার সঙ্গে নগর পরিদর্শনে যাবার কথাটা কি বেমালুম ভুলে মেরেছো নাকি? না না, ভুলবো কেন মহারাজ, একেবারে টনটনে মনে আছে। আমি শুধু ভাবছিলাম কোথায় কোথায় যাব আর কি কি দেখবো। কই কই, এত ভাবার পরেও তো তোমার টিকিরও দেখা নেই। টেকোর আবার টিকি কোথায় পাবেন মহারাজ? সে যাই হোক, এখন চলো দেখি রাজ্যে প্রজারা সব কে কেমন আছে।
কি দেখছেন মহারাজ? না না, দেখছি তো সবাই বেশ বহাল তবিয়তেই আছে। আহা, দেখেও চোখ জুড়িয়ে যায়, কেমন হেলছে দুলছে আর খিলখিল করে হাসছে। বাজে কথা না বলে কাজের কথা বলো। তা কাজের কাজটা কি সেটা তুমি না হয় বলো শুনি। এরকম টহলদারি আমাদের মাঝে মধ্যেই চালাতে হবে। ওরে বাবা, রোজ রোজ এরকম হাঁটলে যে পা খুলে একেবারে হাতে চলে আসবে। আহা, আমি থাকতে আপনি কেন হাঁটাহাঁটি করবেন? আপনি শুধু ইশারা করবেন। বাহ বাহ মন্ত্রী বাহ, তাহলে তো ভালোই হয়। না, মন্ত্রী যখন বলেছে তখন এই নজরদারির ব্যাপারটা মন্ত্রী না হয় করবে। কিন্তু এদিকে তো অনেকটা পথ চলে এসেছি। ওরে বাবা, হাঁপিয়ে যাচ্ছি। না, এবার একটু জিরিয়ে নেওয়া দরকার। ওই রকম কুমড়ো পটাশের মতো চেহারা হলে হাঁপাবে বই। মহারাজ, গোপালের চেহারা কমানোর একমাত্র দায় আমার জানা আছে। গোপালের বেতন অর্ধেক করে দিন, তাতে গোপাল কিনবে কম আর কম কিনলে খাবেও কম। বাহ বাহ, চমৎকার ভেবেছো তো মন্ত্রী। না 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 না, তাহলে দেশের দশের আর গোপালের স্বার্থে গোপালের বেতন অর্ধেক করে দেব। আগে সে না হয় দেবেন, কিন্তু দেবার আগে আর একটু ভেবে দেখবেন না? ভাবার আর কি আছে? না 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 না, ওইসব মাইনে টাইনে বাড়ানো সম্ভব নয়। তাহলে আমার পক্ষেও যা করা সম্ভব তাই করতে হয়। ও, মনে হচ্ছে এতদিনে ভূতটা ঘাট থেকে নামবে। ওইসব ফাঁকা আওয়াজ শুনিয়ে কোনো লাভ নেই। শোনো গোপাল, তোমার যা মুরদ তাতে এখানে ছাড়া তোমার রোজগারেরও আর উপায় নেই। তাহলে আপনিও শুনে রাখুন মহারাজ, আমার নামও গোপাল। ইচ্ছে করলে আমি পারি না এমন কোনো কাজ নেই। তাহলে এখানে বেশি কথা না বলে যা করার করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, যাও দেখি, কথা কম বলে কাজটা বেশি করে দেখাও। আর মন্ত্রী, তুমি বরং দেখো নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কিভাবে, আর কিভাবেই বা নগরবাসীকে সুখী রাখা যায়। ব্যাস, এই যে আপনি বলে দিলেন, এবার শুধু কাজ মিলিয়ে নেবেন। বটে, আমাকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে মহারাজের কাছ থেকে কামিয়ে নেবার মতলব হচ্ছে। তাহলে আমিও দেখি কোথাকার জল কোথায় যায়। ওই গগিন্নি, দাও একটু জল বাতাসা দাও দেখি। কেন? কি একেবারে রাজকার্য করে এসেছো যে আমাকে একেবারে জল বাতাস নিয়ে ছুটোছুটি করতে হবে? না না, এখনো কিছু করিনি বটে, তবে এবার মনে হচ্ছে করতে হবে। এই তো সাত তাড়াতাড়ি মহারাজের কাছে ছুটে গেলে, মহারাজের সঙ্গে পাড়া বেড়াতে। তা মহারাজ তোমাকে দেখেই একেবারে গদগদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দিলেন। তোমার কি মনে হয় মহারাজ কি আর অত সহজে ঘাড় পাতবেন? জানি তো তোমার কত মুরদ, তোমার হুম্বি তম্বি সব এইখানেই। মহারাজকে গিয়ে নিশ্চয়ই কিছু বলতে পারোনি। আমি আর কি বলবো, মহারাজই তো হালকার উপর পাতলা করে মলম দিয়ে দিলেন। তার মানে মহারাজ তোমাকে ঠান্ডা করে দিয়েছেন? ও কি অলক্ষণে কথা রে বাবা। আচ্ছা, তোমার কি একটু জ্ঞান গম্যি হবে না? মহারাজকে একটুখানি বাগে আনতে পারলে না? আমি কি পারি তা তো করে দেখাতেই পারি, তবে এটা শুনে রাখো যে আমি এখন কদিন আর রাজসভায় যাব না। ওমা, তাহলে আমাদের চলবে কি করে? কেন, সবার যেমন করে চলে, গায়ে গতরে খেটে। গোপাল দাদু, এবার কিন্তু আমরা খুব রাগ করব। হ্যাঁ, তুমি তো আমাদের আর কোনো কাজই দিচ্ছ না, আর খবরও নিচ্ছ না। ঠিক যখন তোদের ডাকবো করছি তখনই তো তোরা এসে হাজির। একেই বলে মনের টান, বুঝলি? টানে টানে যখন এসেই গেছে, তখন আর কি, লেগে পড়ো, সবাই মিলে লেগে পড়ো। তবে আমাকে এর মধ্যে ডেকো না। হ্যাঁ, কিন্তু আমাদের কেন ডাকছিলে সেটাই তো জানতে পারলাম না। তবে যে জন্যই ডাকো, আমরা কিন্তু একেবারে কোমর বেঁধে তৈরি। তুমি শুধু বলবে আর আমাদের হাত চলবে। বাহ, তাহলে তো হয়েই গেল। শোন, তবে আমরা সবাই মিলে এবার কি কি করব। তুমি কিচ্ছু ভেবো না দাদু, হাসতে হাসতে সব কাজ হয়ে যাবে। সে তো হতেই হবে, শেষ হাসি তো আমাদেরই হাসতে হবে।
কই এত বেলা হয়ে গেল এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। সত্যি সত্যি গোপাল আবার বেঁকে বসলো না তো? আপনি মিছিমিছি এত চিন্তা করছেন মহারাজ। ওই গোল আলুর মতো শরীর নিয়ে গোপাল মেঘবে না, বরং দেখবেন গোলে একেবারে আলু ভাতে হয়ে গেছে। তাই নাকি? তাহলে বলছো গোপাল আবার রাজসভায় ফিরে আসবে? আসবে কি বলছেন মহারাজ? এতক্ষণে দেখুন হয়তো মাঝ রাস্তায় এসে গেছে। গোপালের সব খালি ফাঁকা আওয়াজ। কথাটা খাঁটি, তবে গোপাল এলেই বা কি আর না এলেই বা কি, আমরা তো আছি। ঝড়ঝাপটা আর তেমন আসছে কই যে সামলাতে হবে? এই তো বেশ দিব্যি আছি। বটে, সবাই তো দেখছি বেশ খোশ মেজাজেই আছো। আর ওদিকে নবাব এলো বলে। ও বাবা, নবাব আসবেন আমাদের রাজ্যে? কেন, কি এমন কার্যে? সেটাও কি তোমাকে খুলে বলতে হবে? এটা তো রাজ্যের গেঁড়ি গুগলিও জানে। নবাব আসবেন নিজের হাতে সেরা রাজ্যের পুরস্কার তুলে দিতে। না না মন্ত্রী, এখনই ওই যাকে বলে না গাছে কাঁঠাল দেখে গোঁফে তেল বুলিও না। নবাবের চোখে যদি যেমন তেমন কিছু পড়ে। কিছু যাতে না পড়ে সে ব্যবস্থা তো আমি করব। ওসব আপনি আমার উপর ছেড়ে দিন। বেশ, তবে আমিও দেখব কেমন ভাবে তুমি নবাবের মনের মতো করে সব গুছিয়ে রাখতে পারো। শুধু দেখলে হবে মহারাজ, তার জন্য যে কিছু খরচাও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। খরচ যা হয় হোক, তবে নবাবের কাছে নাক যেন না কাটা যায় সেটা কিন্তু দেখো মন্ত্রী। এই সেরা রাজ্যের পুরস্কারটা যদি পাই তবে তোমার জন্যও থাকবে একটা বিশেষ পুরস্কার। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। একবার শুধু নবাবকে আসতে দিন, তারপর দেখবেন শুধু তারিফ আর তারিফ। এবার শুধু কুঁচির কাজটা করে ফেলতে হবে। বটা আর ঘটাকে দিয়ে সেই কাজটা করে ফেললেই খাপে খাপ। পুরস্কার আমার। ওই তো বলতে না বলতেই মানিক জোর এসে হাজির। বটা হাজির, ঘটাও হাজির। ও সব ছেড়ে এখন কাজের কথাটা শোন। চোখ কান খুলে রেখে কাজটা করতে হবে। নবাব যেখান দিয়ে আসবে সেই রাস্তার চারপাশ আর আশেপাশের লোকজনদের একেবারে ঝকঝকে করে ফেলতে হবে। আমি কানে শুনতে পাই না, আমি চোখে দেখতে পাই না। ওরে বেটা, মনে হচ্ছে আমার সঙ্গে থেকে থেকে তোদেরও বুদ্ধিতে বেশ পাক ধরেছে। সঙ্গদোষে স্বভাব নষ্ট হয়েছে। এবার আমি সব শুনতে পাচ্ছি। আমিও সব একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে যা, যেমন বলছি সেই মতো কাজটা করে ফেল। না না, আগে কাজ দেখবো, তারপর মোহর ছাড়বো। যা, তোরা কাজে যা, আর আমি বিশ্রামে যাই। দেখলি কেমন আমাদের সামনে গাজর ঝুলিয়ে দিয়ে মন্ত্রীমশাই সরে পড়লো। তাহলে চল আমরাও ওই মন্ত্রী মশাইয়ের সামনে কাঁচকলা নাড়াই। তার মানে কাজের নামে অষ্টরম্ভা তো? নে নে তাড়াতাড়ি হাত চালা, এখনো মেলা কাজ বাকি। হাত তো চালাচ্ছি, কিন্তু এদিকে যা জঙ্গল হয়ে রয়েছে তাতে আগাছা আর কমছে কই। তবে হাত যখন লাগিয়েছি তখন সাফ করেই ছাড়বো। এই তো, এই না হলে আমার বাহিনী। কিন্তু তাই বলে এইভাবে বেকার খাটবো দাদু? আরে না না, বেকার খাটবো কেন? যাকে বলে একেবারে গায়ে গতরে খেটে রোজগার করবো। সেটা কিভাবে হবে? আমাদেরকে মোহর দেবে? কেন কেন, যিনি দেবার তিনিই দেবেন, স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র। মহারাজ কি জানতে পারবেন যে আমরা এত খাটাখাটনি করছি? জানতে তো পারবেনই, আর জানতে পারলেই একেবারে হাতে গরম পারিশ্রমিক দেবেন। হ্যাঁ, পরিশ্রম করলে তো পারিশ্রমিক দিতেই হবে। তবে এখনই পারিশ্রমিকের কথা না ভেবে বরং কাজ করে যা, দেখবি আমাদের কাজই আমাদের হয়ে কথা বলবে। পারে না, পারে না, এইভাবে আর চলতে পারে না। ওহ, এবার যে কি হবে? কেন মহারাজ, কি আবার হবে? মুখে তো বড় বড় কথা বলেছি,
কাজে কতটা কি করেছো সেটা এবার দেখা যাবে। আসলে আপনি অনুমতি না দিলে আমি যে কিছুই করতে পারি না মহারাজ। বাবা যেন একেবারে বিনয়ের অবতার। আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত মহারাজ? চিন্তা করব না তো কি, হ্যাঁ? তোমার মতো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবো? এই মরেছে, এটা আবার মহারাজ কখন দেখে ফেললেন? আর এই যে রাজ্যোতিষ রাহু কেতু শনি বৃহস্পতি সবই তো গুনে ফেললে, তবু কাজের বেলায় সেই তো লবডঙ্কা। কি গণনা করতে হবে বলুন মহারাজ? খুব গুনেছো, ঢের গুনেছো। এবার শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট হয়ে বসে থাক, তাহলেই হবে। নবাব খবর পাঠিয়েছেন যে কোনো সময় এলেন বলে। এদিকে এদিকে আবার গোপালও নেই, কি যে হবে এবার। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আপনি কিছু ভাববেন না মহারাজ, নবাব এসেই শুধু বাহ বাহ বলবেন। না 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 না, তোমার মুখের কথায় নয়, নিজের কানে শুনবো আমি। চলো চলো এগিয়ে দেখি নবাব এলেন কিনা। কৃষ্ণচন্দ্র যে দেখছি একেবারে রাজ্যটাকে ঝকঝকে তকতকে করে রেখেছো। না না, এ আর এমন কি। তবে যা সব দেখছি সবই কি সত্যি? না না, মানে রাজ্যবাসীরা কে কেমন আছে কে জানে। একেবারে খাঁটি সত্যি, আমাদের রাজ্যে সবাই সুখী। কিন্তু কই কাউকেই তো ধারে কাছে দেখছি না, কোথায় গেল সবাই? কোথায় আর যাবে জাহাপনা, সুখের চোটে সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। সবাই ঘুমোচ্ছে? কিন্তু এই অবেলায় ঘুমোচ্ছে কেন? ওই যে খাতির যত্ন যে বেশ ভালো মতোই হচ্ছে। বেশ বেশ বেশ, মাঝে মাঝে এমন খাতির যত্ন হলে মন্দ হয় না। চলুন না, এখন না হয় একটু বিশ্রাম করুন, বাকি কথা কাল হবে। হ্যাঁ সেই ভালো। হ্যাঁ, আর তখনই না হয় কৃষ্ণনগরটা আরেকবার টহল দেওয়া যাবে। তার তখনই দুধে জল না জলে দুধ সেটা টের পেয়ে যাবেন। এ কি আবার কিসের গন্ধ? ওফ, এ তো পেটের ভাত যেন একবার মুখে উঠে এলো। শুধু ভাত নয় জাহাপানা, আমরা উঠে এলাম ওই পানা পুকুর থেকে। এ কি গোপাল, তোমার এ কি অবস্থা? সে কি, এটা গোপাল নাকি? আগে হ্যাঁ জাহাপানা, ওই পচা পানা পুকুর পরিষ্কার করে এলাম তো এক্ষুনি, তাই এইরকম ছিঁড়ি। যা ভয় করেছিলাম ঠিক তাই, গোপাল এসে পুরো ঘেঁটে ঘ করে দিল। ছি 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 ছি, এবার তো তুমি ধরা পড়ে গেলে কৃষ্ণচন্দ্র। যে রাজ্যে সভাসদকে এইভাবে পানা পুকুর পরিষ্কার করতে হয়, সেখানে বাকিদের যে কি অবস্থা তা আমি ভালো মতোই বুঝতে পারছি। শুধু পানা পুকুর কেন, আমি আর আমার বাহিনী তো জঞ্জাল সাফ করা থেকে আগাছা তোলা সব কাজই করেছি। গোপাল বলে কি, সবাই এই রকম হাড় ভাঙা খাটুনি খাটে নাকি? এটা তো সত্যি লজ্জার কথা গোপাল। যেখানে থাকি সেখানটা পরিষ্কার করা, এটা তো সকলেরই কাজের মধ্যে পড়ে। এতে আর অপমান কি আর লজ্জাই কি জাহাপানা? তাছাড়া সব কাজই তো সমান, কাজের আবার ছোট বড় হয় নাকি জাহাপানা? বাবা বাবা বাবা, গোপাল খুব ভালো বলেছে। না 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 না, তুমি প্রমাণ করে ছাড়লে সেরা সেরা পুরস্কার এই রাজ্যেরই পাওয়া উচিত, যেখানে তোমার মতো লোক থাকে। হ্যাঁ চলো উজি চলো, আমি মুর্শিদাবাদে ফিরে গিয়ে পুরস্কার প্রদানের ব্যবস্থা করি। বুঝেছি বুঝেছি, গোপালের জন্যেই এবারে কৃষ্ণনগরের কপাল খুলে গেল। সত্যি গোপাল, তুমি না থেকেও যে এইভাবে আমার পাশে থাকবে সেটা আমি ভাবতেও পারিনি। তবে শেষে কিনা তুমি এই সব কাজ করলে। সব কথা কি আর সব সময় ভাবা যায় মহারাজ? আমিও কি ভাবতে পেরেছিলাম যে মন্ত্রী মশাইয়ের কথা শুনে আপনি এক ধাক্কায় আমার বেতন অর্ধেক করে দেবেন? তাই তো পেটের দায়ে এইসব করছি মহারাজ। আর গোপাল দাদু যদি আমাদের নিয়ে এইসব না করতো, তাহলে জঞ্জাল আর জঞ্জাল দেখে না নবাবের চোখ তো কপালে উঠতো। দাদু আগেই বুঝতে পেরেছিল যে নবাব আসবেন, আর তাই আপনার মুখ রক্ষা করার জন্য আমাদের নিয়ে কাজে লেগে পড়েছিল। হ্যাঁ তাই নাকি? কিন্তু মন্ত্রী যে বলেছিল সেই সব সামলে দেবে। হ্যাঁ মানে না, মানে আমি তো সামলেই দিতাম, কিন্তু নবাব যে দুম করে এখনই চলে আসবেন সেটা তো বুঝতে পারিনি। তাই মানে থাক, মানে করে আর ঢোক গিলতে হবে না।
তোমার ওপর ভরসা করে আমি যে কি বোকামো করেছি এখন বুঝতে পারছি। তবে বুঝে যখন ফেলেছেন তখন আর অসুবিধে নেই, এবার বুদ্ধি করে কাজের কাজ করুন তাহলে। আর সেই কাজ হলো মন্ত্রীর বেতন বন্ধ করে তোমার বেতন দ্বিগুণ করে দেওয়া। এ কি মহারাজ, একেবারে বন্ধ? না না, এমন কঠোর হবেন না মহারাজ। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। আর তার সঙ্গে এটাও স্বীকার করে নিলাম যে কৃষ্ণনগর সেরা রাজ্য হতে পারে, কিন্তু সেরার সেরা যে তুমি গোপাল। গোপাল, এই গোপাল, আমার কথা শুনতে পাচ্ছিস? কে গো তুমি মেয়ে, আমায় ডাকছো কেন? উমা, তোকে ডাকবো না তো কাকে ডাকবো? তোর কাছেই তো আমি আসতে চাইছি গোপাল। তুমি আমার ঘরে আসবে? কিন্তু মা, আমি যে খুব গরিব, আমি কিভাবে তোমার সেবা করব মা? তুই আমায় যেভাবে সেবা করতে চাস আমি সেভাবেই তো সেবা নেব। একটা কথা সব সময় মনে রাখবি, যে খায় চিনি যোগায় চিন্তামণি। আমি আসছি, আমি আসছি, আমি আসছি তোর কাছে। এসো মা, আমার যেরকম সাধ্য আমি সেইভাবেই তোমার আরাধনা করব। কি বলছো গো? কাকে আরাধনা করবে গো? কে আসবে? গিন্নি, মা আসছে। সে তো জানি, কিন্তু তুমি অমন করছো কেন? জানো গিন্নি, আমি স্বপ্ন দেখলাম মা আমার কাছে এসে বলছে আমি তোমার বাড়িতে আসবো, সামনে পুজো। তার মানে মা আমার কাছে এবার পুজো নিতে চাইছেন। আমরা কি করে পুজো করবো? আমাদের তো দিন আনার দিন খাওয়া। তা জানি না, মা বলেছেন যে খায় চিনি তার যোগায় চিন্তামণি। ইনি যদি সব ভার নেন তাহলে তো মিটেই গেল। হ্যাঁ গো, সময় তো আর বেশি নেই। না, চোখ বুঝলেই চলে আসবে। সকাল হতে দাও, মহারাজের কাছে গিয়ে বলবো সব। দেখি মহারাজ কি করেন। হ্যাঁ গো, এবার মেয়ে জামাইকে আনবে তো? হ্যাঁ গো, আনবো। আমি কালই খবর পাঠাবো, চিন্তা করো না। আজ সকালে ঘুম থেকে উঠে মনটা কেমন ফুরফুরে হয়ে গেল। কেন মহারাজ? বলি মন্ত্রী, তোমার চোখে কি নেবা হয়েছে? প্রকৃতির পরিবর্তন তোমার নজরে এলো না? দেখছো না, নীল আকাশ আর সাদা মেঘের ভেলা। হ্যাঁ, তা তো দেখছি। তাতে কি হলো মহারাজ? না মন্ত্রী না, তোমার না কোনো জ্ঞান গম্যই নেই। প্রকৃতির পরিবর্তন, তার মানে মা আসছেন, আর সেটাও তোমার চোখে পড়ছে না। হ্যাঁ মহারাজ, সেটা ঠিক। মহারাজ, আমার মনটাও না আজ খুব ফুরফুরে আছে। বাবা বাবা বা, তোমার মনও ফুরফুরে? বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। মহারাজ, ভোর রাতে স্বপ্ন দেখে না ঘুম ভেঙে গেল। কি স্বপ্ন গোপাল? স্বপ্ন দেখলাম মা আসছেন, ত্রিনয়নী, সে কি দৃষ্টি, করুণা যেন ঝরে পড়ছে। আমাকে বললেন, গোপাল আমি তোমার কাছে আসছি, তোমার ঘরে। তাই নাকি? মার জায়গা পেলেন না, তোমাকে স্বপ্নে দেখা দিলেন। বাবা, মহারাজ মাথার উপরে আছে, তারপরে আমি আছি, সেনাপতি আছে, এত সব লোককে ছেড়ে মা তোমার কাছে এলো। কি করব মন্ত্রী মশাই, যদি মা তার সন্তানের ঘরে আসতে চেয়ে আগাম স্বপ্নে জানিয়ে দেন তবে আমি কি করব? বইছে বুকে গরম রক্ত। গোপাল মায়ের চরম ভক্ত। তাহলে গোপাল, তোমার ওই ভাঙা বাড়িতে মা আসছে। ভালো, তুমি চেয়ে নিও। জানো তো, না চাইলে কেউ কিন্তু কিচ্ছু দেয় না। আর এই মায়ের বাহানা করে আমাদের কাছে কিছু চেয়েও না, আগে থেকে বলে দিলাম। আপনাদের কারো কাছে কিচ্ছু চাইবার নেই, শুধু একটা কথাই বলার আছে। মায়ের যে পুজো আসছে, ওই পুজোর দিনে আপনারা সবাই আমার ঘরে মায়ের পুজোয় আসবেন। তোমার সাহস তো কম নয়। তুমি মহারাজের মহাপুজো ছেড়ে আমাদের তোমার পুজোয় যেতে বলছো? মহারাজ, শুনুন, আপনার প্রিয় গোপালের কথা শুনুন। গোপাল আপনার সমকক্ষ হতে চায়। গোপাল, এই ছিল তোমার মনে? তুমি তো নিজেই কপটদক্ষিণ, এর মধ্যে তুমি করবে মহাপুজো? তা কি করে করবে? মহারাজ, আমি একটা কথাই জানি, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। তাহলে ওই চিন্তামণির খোঁজেই যাও। ওই চিন্তামণির খোঁজে আমাকে যেতে হবে না মন্ত্রী মশাই, চিন্তামণিই আমাকে খুঁজে নেবে। বাবা, এত বড় কথা! চিন্তামণি তোমাকে খুঁজে নেবে?
তার মানে তুমি আমাদের সকলের চেয়ে বড় ভক্ত, কি তাই তো? মহারাজ, বড় ছোট বলতে পারবো না, শুধু এটুকু বলতে পারি মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন তোমার কোনো চিন্তা নেই। এই তোমার এই ঔদ্ধত্য আমি একেবারেই বরদাস্ত করব না। তুমি এখন আসতে পারো। আসতে পারি মানে? তুমি এত বোঝো আর এটা বুঝতে পারলে না যে তুমি এখন আসতে পারো মানে তুমি বরখাস্ত হলে? যাও যাও, দেখো কোন চিন্তামণি তোমাকে বাঁচায়। তাহলে আমি আসি মহারাজ, প্রণাম নেবেন। যাবার আগে একবার রানীমার সাথে দেখা করার অনুমতি দেবেন মহারাজ। ঠিক আছে, তোমাকে শেষবারের মতো রানীমার সাথে দেখা করার অনুমতি দিলাম। আর একটা কথা কান খুলে শুনে রাখো, পুজো হয়ে গেলে এই কৃষ্ণনগর থেকে তুমি চিরকালের মতো চলে যাবে। মনে থাকবে মহারাজ। মহারাজ, গোপালের এই কাজ মোটেও সমর্থনযোগ্য নয়। আমরা সবাই পড়ে রইলাম আর মা স্বপ্ন দিতে গেল কিনা গোপালকে। কি জানি মা যে কখন কার পেছনে দাঁড়ায়, মায়ের লীলা বোঝা বড় দায়। রানীমা, ভেতরে আসতে পারি? কে? এসো এসো। প্রণাম রানীমা। বলো গোপাল, কি খবর? এখন তো তোমার রাজপ্রাসাদে থাকার কথা, তুমি এখন আমার কাছে কেন? আমি আজ থেকে কর্মচ্যুত রানীমা, মহারাজ আমাকে বরখাস্ত করেছেন। সে কি? কেন? আমিও ঠিক বুঝতে পারলাম না রানীমা, শুধু একটা সত্যি কথা বললাম, সেই সত্যি কথাটা কেউ মেনে নিতে পারলো না রানীমা। সত্যি কথা? কি সত্যি কথা গোপাল? রানীমা কি বলবো, আজ ভোর রাতে না মা আমার স্বপ্নে এলো। স্বপ্নে মা? হ্যাঁ রানীমা, আজ ভোর রাতে আমি স্বপ্ন দেখলাম মা আসছেন আমার বাড়ি, আমার কাছে পুজো নিতে। এই ভালো খবরটা মহারাজের কাছে বলতেই মহারাজ আর মন্ত্রীমশাই আমাকে নিয়ে অনেক রঙ্গ করলেন। তারপর মহারাজ বললেন যে আজকে এই মুহূর্ত থেকে আমি যেন আর তোমার মুখ না দেখি। মহারাজ এ কথা বললেন? আমায় শুধু পুজোর কটা দিন এখানে থাকতে দিয়েছেন রানীমা। আমি আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। কিসের আর্জি? তোমার সব আর্জি আমি অনুমোদন করব, বলো। আমাকে তো মহারাজ ত্যায্য করলেন রানীমা, আমার বাড়ির পুজোয় আপনি আসবেন, কিন্তু আমি আর কাউকে চিনি না, আমি আপনাকে চিনি রানীমা। তোমার কোনো চিন্তা নেই গোপাল, আমি তোমার বাড়ির পুজোয় আসবো, তুমি কোনো চিন্তা করো না। আমি ধন্য রানীমা। তাহলে এবার আমাদের রাজবাড়ির পুজো নিয়ে আলোচনা হোক। মানে পুজো তো এসে গেল, অমন্ত্রী পুজো নিয়ে কিছু ভাবলে? ভাবার আর কিছুই অবশিষ্ট নেই, সব কাজ তো প্রায় শেষ। কাজ তো শুরুই হলো না, এর মধ্যে শেষ হয়ে গেল। কিছু কিছু কাজ শুরু হওয়ার সাথে সাথেই শেষ হয়ে যায়। এই যে মন্ত্রী, তোমার ভুলভাল কথা থামাও তো, যেটা বললাম সেটা শুধু মাথায় রাখো। এবারে কিন্তু গোপাল নেই, আর গোপাল নেই যখন তোমাকে অনেক দায়িত্ব নিতে হবে। ঠিক আছে মহারাজ, আমি সব কাজ একা হাতে সামলে নেব। আপনি দেখবেন এবারের পুজো সবচেয়ে ভালোভাবে হবে। কি গো, ফিরে এলে যে? আমার রাজসভার কাজ শেষ হলো গিন্নি, মহারাজ আমাকে বরখাস্ত করেছেন। কি গো, তাহলে কি করে হবে? মহারাজ পারলেন তোমাকে এইভাবে বরখাস্ত করতে? কেন করলেন? আমি স্বপ্নের কথা বলতেই মহারাজ আর মন্ত্রী আমাকে নিয়ে ব্যঙ্গ করতে শুরু করলেন। এবার কি হবে? কি করে মায়ের পুজো হবে? আমি তো ওই নিয়ে কিচ্ছু ভাবছি না, আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, যে খায় চিনি তারে যোগায় চিন্তামণি। বাবা, বাবা এসে গেলাম। খুব ভালো করেছো বাবা জীবন, খবর দেওয়ার আগেই চলে এলে। কালই তোমাদের খবর পাঠাবো বলে ভাবছিলাম, দেখো আজই তোমরা চলে এলে। আচ্ছা, মাথায় ওই বস্তার মধ্যে কি আছে? নারকোল আছে বাবা, এবার আমাদের নারকোল গাছে প্রচুর নারকোল হয়েছে বাবা। বাবা খুব ভালো করেছো। ঘরের ভেতরে যাও, ঘরের ভেতরে যাও, এই বিশ্রাম নাও। হ্যাঁ, উফ, এই দিনটার জন্য কতদিন অপেক্ষা করেছি। গোপালবিহীন রাজসভা, আহা আহা। মন্ত্রী মশাই, আমাদের তো রাজসভাতে একটা পদ খালি হলো, তো গোপালের জায়গায় কাকে নেওয়া যাবে সেটা কিছু ভাবলেন? সবে তো গেল, একটুখানি সবুর করো।
তার মানে গোপালের এবার আর কোনো বাঁচবার উপায় নেই। এই প্রথম কৃষ্ণনগর রাহু মুক্ত হলো। শোনো, আমাদের একমাত্র কাজ এবারে রাজবাড়ির পুজোটা ঠিক করে উতরে দেওয়া আর গোপালের পুজোটাকে ভন্ডুল করতে হবে। আচ্ছা, এই গোপালের পুজো ভন্ডুল করতে গেলে আমাদের কি করতে হবে? গোপালের ওপর নজর রাখতে হবে। আমি আজই বটা ঘটার কাছে যাচ্ছি। গোপালের সব খবর পুঙ্খানুপুঙ্খ আমার চাই। আপনি কি এক্ষুনি যাবেন? হ্যাঁ, বটা ঘটার কাছে আমাকে যেতেই হবে। ঠিক আছে, আপনি যান। বেশ ভালো করে একটা শিক্ষা দিতে হবে। কি খবর হলো কাল জানতে পারবো। হ্যাঁ, কাল সব জানাবো। চলি। বলুন মন্ত্রীমশাই, এত রাতে কি ব্যাপার? তোদের এবার বিশেষ কিছু করতে হবে না, শুধু শুধু নজর রাখতে হবে। কার উপর নজর রাখতে হবে? গোপালের ওপর। গোপাল কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, এই সব খবর আমার চাই। আমরা কি গোপালের পেছন পেছন ঘুরবো? অনেকটা তাই। তোদের সারাদিন গোপালের ওপর নজর রাখতে হবে। গোপালকে নাকি মা স্বপ্ন দিয়েছে। গর্ভধারিণী মা? না না, মা দুর্গা ভোর রাতে স্বপ্ন দিয়ে বলেছেন উনি নাকি এবার গোপালের বাড়িতে আসছেন। এটা তো খুব হাসির কথা। মন্ত্রীমশাই, আমার তো হাসতে হাসতে পেট ফেটে গেল। মা তো লোক পেলেন না, শেষকালে গোপাল ভাঁড়ের বাড়িতে আসবেন। তাই না তাই? তাহলে এই নজর রাখার জন্য আমাদের কত করে সাম্মানিক দেবেন মন্ত্রীমশাই? 2টো করে মোহর প্রতিদিন। মোটে 2টো করে? ওটা 4 করুন, তাহলেই ভালো লাগবে। কি বলিস ঘটা? হ্যাঁ, এটা ঠিক বলেছিস। রাজকার্য বলে কথা। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তাহলে কাল থেকে শুরু করে দে। তাহলে এখন 2টো করে মোহর অগ্রিম দিন। ও ঠিক আছে, এই নে, এই শেষ। আর তোদের সাথে কাজ করব না। বাবা, আমার খুব পছন্দের ডাকের সাজের ঠাকুর। চোখ দুটো টানাও টানাও, দেখলেই না কেমন ভক্তি আসে। ঠিক বলেছো বাবা। ওগো, এই নাও আমার জমানো কিছু মোহর। প্রতিমা বায়না দিতে যাচ্ছ, কুমোর তো অগ্রিম চাইবে। মা, আমিও কিছু মোহর এনেছি। শোন মা, ওগুলো পুজোর জন্য রাখ। যদি প্রতিমার দাম বেশি হয় তাহলে ঘট পুজো করে মাতৃ আরাধনা করব। চলো বাবা জীবন, আমরা মায়ের নাম করে বেরিয়ে পড়ি। ওরে পুঁটি, ন্যাপলা, গুলটে, তোরা ঘরে থাক, ঘরে অনেক কাজ আছে। ওই দেখো, বটা আর ঘটা গোপাল দাদুর পিছু নিয়েছে। পিছু নেওয়া বার করছি। চল তো, এবার আমরা ওদের পিছু নেব। ও দিদা, একটা বড় দড়ি দাও তো, ওদের কায়দা করে এমন উল্টে ফেলবো না, ওরা তখন বুঝতে পারবে। আমাদের পুজোকে পণ্ড করা, আমিও তোদের সাথে আছি। হ্যাঁ গো, ভালো মানুষের ছেলে, তোমরা আমায় একটা ঠিকানা বলে দেবে? আমরা এখন খুব ব্যস্ত, কাজে আছি, এক মুহূর্ত চোখ সরানোর উপায় নেই। তবু বললো, গোপাল ভাঁড়ের বাড়িটা কোথায় একটু বলতে পারবে? গোপালের বাড়ি যাবে কেন? আমার খুব দরকার। ভুল রাস্তা দেখিয়ে দে। ঠিক বলেছিস, গোপালের বাড়ি যাবে? গোপাল তো ওই দিকে থাকে। তুমি যে রাস্তা দিয়ে এসেছো ঠিক সেই রাস্তা ধরে হাঁটতে থাকো, একটু হাসতে হবে আর কি। তোমরা ঠিক রাস্তা দেখিয়ে দিয়েছো তো? হ্যাঁ গো, এগিয়ে যাও, একদম নাক বরাবর। ধন্যবাদ বাবারা, তোমরা খুব ভালো মানুষ। সেটা তো আমরা জানি যে আমরা ভালো মানুষ। চলি গো। যাও যাও বাছারা, তোমাদের দুজনের চোখে ধুলো পড়ুক। এই ঘটা, চোখে যেন কি পড়লো রে? ওরে বাবা, আমারও পড়লো। ওরে বাবা রে, কি কি কল কল করছে? যারা অপরের ক্ষতি করতে চায় তাদের এই অবস্থাই হয়। থাক থাক এই অবস্থায়।
কিছু শুনলি? ওরে ওরে আমাদের মা শিক্ষা দিয়ে গেলেন। মা, মাগো আমাদের অপরাধ ক্ষমা করো মা, মাগো ক্ষমা করো। তোদের সব অপরাধ ক্ষমা করে দেব। গোপালের পা ধরে ক্ষমা চা, আর গোপালের বাড়িতে আমার পুজোয় তোরা হাত লাগা। গোপাল এক্ষুনি আসছে। গোপালের কাছে ক্ষমা চা, দেখবি চোখের সব জ্বালা কমে যাবে। এই দেখে যা বটা ঘটা কি অবস্থায় আছে দেখ। এই তোমরা কি দুজনে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানামাছি খেলছো? আমরা গোপাল দাদার ক্ষতি করতে চেয়েছিলাম। মা আমাদের শাস্তি দিয়েছেন। আমরা গোপাল দাদার পুজোতে কাঁধে কাঁধ লাগিয়ে সাহায্য করবো। হুরি বাবারি, চোখে খুব জ্বালা হচ্ছে। গোপাল দাদা কোথায়? ওই তো বাবা আসছে। কিরে, এখানে সবাই দাঁড়িয়ে কি করছিস? আরে গুলটে, তোর হাতে দড়ি কেন? গোপাল দাদু, তুমি আর দাদা বাবু দুজন মিলে যখন কুমোরের কাছে ঠাকুর বায়না দিতে যাচ্ছিলে, তখন এরা লুকিয়ে তোমাদের পিছু নিচ্ছিল। তখন গুলটে বলল একটা দড়ি দিয়ে বাঁধবো, তাই হাতে দড়ি। গোপাল দাদা, তুমি আমাদের ক্ষমা করো। মা আমাদের খুব শিক্ষা দিয়েছেন। আমাদের চৈতন্য হয়েছে, আমরা আর কারো ক্ষতি করব না। মন্ত্রী মশাই আমাদের দিয়ে খারাপ কাজ করাতে যাচ্ছিল। মা যার কাছে বাঁধা পড়েছে তার ক্ষতি করে এমন সাধ্য কার আছে? আমাদের ক্ষমা করে দাও। চোখে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তুমি ক্ষমা না করলে আমাদের এই চোখের যন্ত্রণা কমবে না। তোমার পুজোয় বাঁশ পোতা থেকে বিসর্জন অবধি আমরা তোমার সঙ্গে ছায়ার মতো আছি। আমি তোমাদের ক্ষমা করলাম। এগোটা এই দেখতে পাচ্ছি রে। আমিও। গোপাল দাদা চলো, আজ থেকে তোমার বাড়ি হলো আমাদের ঠিকানা। দাঁড়া, তার আগে একটা কাজ আছে। আগাম যে মোহরগুলো নিয়েছিলাম সেগুলো মন্ত্রীমশাইয়ের হাতে ফিরিয়ে দেব। তুই যা, আমি গোপাল দাদার সাথে যাই, পুজোর কাজ শুরু করে দিই। ঠিক আছে, আমি রাজসভায় গিয়ে রাজামশাইয়ের সামনে মন্ত্রীমশাইয়ের হাতে এই 4টে মোহর ফেরত দিয়ে গোপাল দাদার বাড়িতে আসছি। কেমন? ঠিক আছে, যা তাড়াতাড়ি আয়। মায়ের মণ্ডপটা বাঁধতে হবে না? ওটা কি আমার আর জামাইয়ের দ্বারা হবে বলতো? এই আমি ছুটে যাচ্ছি আর দৌড়ে আসছি। প্রতিমা পছন্দ হয়ে গেছে রে। আরে কোমর তো যত সামান্য মজুরি নিল, বুঝলি? সব মায়ের ইচ্ছে। স্বপ্নাদেশ যখন দিয়েছেন তখন উনি সব করিয়ে নেবেন। তাহলে আমাদের হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চলো সব। মহারাজ, এবারে পুজোয় এখানে থাকা হবে না মহারাজ। আমিও মহারাজ পুজোয় থাকবো না। আমি একটু নির্জনে নিরালায় বসে কাব্য চর্চা করব। সে কি, তো তোমরা না থাকলে আমার পুজোটা যে মলিন হয়ে যাবে। যেহেতু গোপাল নেই সেহেতু তোমাদেরও থাকতে সমস্যা হচ্ছে, তাই না বিজ্ঞানী? আপনি এতক্ষণে আসল কথাটা বলেছেন মন্ত্রী মশাই। সত্যি আমি আর সভাকবি স্বেচ্ছায় এই কৃষ্ণনগর ত্যাগ করব মনে করেছি। মন্ত্রী মশাই, বটা আপনার সাথে দেখা করতে চায়। বটা একা এলো কেন? কি আবার হলো রে বাবা? ঠিক আছে, পাঠিয়ে দাও। আচ্ছা, বিজ্ঞানী আর সভাকবি আমার পুজোয় থাকতে চায় না, তা আর কে কে থাকতে চায় না? রাজ জ্যোতিষী? আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আপনার মহাপূজায় আছি। আমিও আছি মহারাজ। আমি ওই পুজো যাতে সুন্দরভাবে সুসম্পন্ন হয় তার জন্য তৎপর থাকবো। বল, কি প্রয়োজন বল। আপনি গোপালের উপর নজরদারি করার জন্য আমাদের দুজনকে যে আগাম মোহর দিয়েছিলেন না, সেটা ফেরত দিতে এসেছি। এই নিন। আমরা এই পাপ কাজ আর করব না মহারাজ। গোপাল দাদা সত্যি মায়ের আশীর্বাদ পেয়েছে। আমরা আজ থেকে গোপাল দাদার সাথে গোপাল দাদার বাড়িতে থেকে গোপাল দাদার পুজোতে আনন্দ করব। এর মানেটা কি হলো? মানেটা হলো আমরা দুজন আর আপনার সাথে নেই। মহারাজ, আপনি কি করছেন সেটা বুঝতে পারছেন? না না না, আমি বুঝতেও চাই না। তার মানে আপনি আপনার ভুল স্বীকার করবেন না? কিসের ভুল? মহারাজ কৃষ্ণচন্দ্র কোনো ভুল করে না। এটা আপনার অহংকার।
আমি রাজা, আর রাজার অহংকার থাকবে, এটাই তো স্বাভাবিক। অহংকার পতনের মূল, এটাও জানবেন মহারাজ। মানে একটা ভাঁড়ের কাছে আমি হেরে যাব? আপনি এটাকে যুদ্ধ হিসেবে নিচ্ছেন, আদৌ এটা যুদ্ধ নয় মহারাজ। রানী, এই বিষয়ে আর কোনো কথা এই মুহূর্তে আমার আর ভালো লাগছে না। ঠিক আছে, আমি চুপ করলাম আজকের মতো। কাল থেকে আবার আপনাকে অনুরোধ করব, আপনার এই মিথ্যে অহংকার ত্যাগ করুন মহারাজ। কাল দেবীর বোধন, কিভাবে যে সব কাজ সারা হয়ে গেল ভাবতেও কিরকম অবাক লাগছে। বাবা, এটা তো আপনারই কথা, যে খায় চিনি যোগান চিন্তামণি। যা বলেছো জামাই, দেখলে না মা কিভাবে আমাদের দিয়ে কাজ করিয়ে নিল। এখনো একজনের জন্য মনটা ভীষণ খারাপ, বুঝলি? কার জন্য বাবা? রানীমার জন্য। রানীমা আমার পুজো না এলে আমার পুজো তো সম্পূর্ণ হবে না রে। আসবেন গোপাল দাদা, রানীমা ঠিক আসবেন। গোপাল দাদু, ও গোপাল দাদু, ঢাকিকে ঢাক বাজাতে বলো না, আমরা একটু নাচবো। ও ঢাকি ভাই, ঢাক বাজাও। পঞ্চমী থেকেই শুরু মাতৃবন্দনা। আরে কি সৌভাগ্য রানীমা, আমার ঘরে পায়ের ধুলো দিয়েছেন। এটা এখন মাতৃ মন্দির গোপাল, আমি এসে গেছি। তোমার এই পুজোটাতেই আমি প্রাণের ছোঁয়া পেয়েছি গোপাল। আসুন আসুন রানীমা, আসুন। হ্যাঁ, ওরে বাজা। না না না, এইরকম প্রাণহীন পুজো কখনো হয়নি, কখনো না। তোমার এত অহংকার কৃষ্ণচন্দ্র। কে? আমি, ভালো করে চেয়ে দেখো। আমি তোমার এখানে শুধু মাটির মূর্তি, যাতে প্রাণ নেই। তুমি কিছু স্তাবক নিয়ে বসে আছো, যারা তোমার সুখের বন্ধু। তোমার দুঃখে তারা তোমার কাছে থাকবে না। ভাবো ভাবো কৃষ্ণচন্দ্র, ভাবো। আমি বুঝেছি মা। মন্ত্রী, সেনাপতি, সবাই চলো চলো। কোথায় যাবেন মহারাজ? গোপালের বাড়ি। কিন্তু মহারাজ, এখানে তো মা এখানে নেই, মা আছেন গোপালের বাড়ি। মা মা আমার কাছে এসেছিলেন। মা, মা গো, আমায় তুমি ক্ষমা করো, আমি বুঝতে পারিনি, অহংকারেতে মত্ত ছিলাম। রানী, রানী তুমি ঠিক, আমি ভুল। গোপাল, ও গোপাল, তুমি আমার কাছে এসো, তুমি তুমি আমায় ক্ষমা করো। আপনি মহারাজ, আমি সামান্য একজন মানুষ, আমার কাছে ক্ষমা চাইবেন না মহারাজ। মা এবারে এলেন, সব হিংসা ছেড়ে এবার আমরা মেতে উঠি মায়ের আবাহনে। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, সব বিপদ থেকে আমাদের সব প্রজাদের তুমি রক্ষা করো মা। জয় মা, জয় মা। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।